উত্তরপ্রদেশের নবাবনগরী লখনৌ শহরের মাঝরাতে বসে এক অদ্ভুত বাজার, না খাস বাজার। সেখানে সুপ্রকাশ উদ্ধার করে এক অদ্ভুত মুখোশ, কিন্তু সেটা নাকি যে সে মুখোশ নয়। তার সঙ্গে জড়িয়ে আছে দিনাজপুর জেলার এক প্রাচীন উৎসব কাল গম্ভীরা। শুরু হচ্ছে এক ভয়ঙ্কর ভৌতিক কাহিনী, মুখামুখি। শুনতে থাকুন। চল্লিশ বছর বয়স হতে চলল। এত দেশ বিদেশ ঘুরলাম, এত সব আশ্চর্য অদ্ভুত অভিজ্ঞতার সাক্ষী হলাম, তবু মুখোশ জিনিসটাকে এই বয়সেও আমি ভীষণ ভয় পাই। আসলে এই ভয় পাওয়ার পেছনে আমার একটা যুক্তি আছে। কেন জানি না, আমার মনে হয় শরীরের মাধ্যমে যে অনুভূতির প্রকাশ আদবেই সম্ভব নয়, তা আদিম যুগ থেকে মানুষ মুখোশের মাধ্যমে প্রকাশের চেষ্টা করে। মুখোশের আড়ালে নিজেকে লুকিয়ে উন্মোচন করতে চায় কোনো অবদমিত সত্তাকে। সে সুন্দরবনের হিংস্র বাঘকে ঠেকানোর জন্য মাথার পেছন দিকে পরা মুখোশই হোক, কিংবা ফ্রান্সের ত্রুয়াফেরের গুহাচিত্রে বলগা হরিণের মুখোশ পরে থাকা পৃথিবীর প্রথম মুখোশধারী সেই আদিম মানুষটি। বিরুদ্ধ শক্তিকে লৌকিক অলৌকিক উপায়ে ভয় দেখিয়ে বশীভূত করাই যেন সমস্ত মুখোশের প্রাথমিক উদ্দেশ্য। যুদ্ধক্ষেত্র কিংবা বিনোদন মঞ্চ, কাল্পনিক শুভ অশুভ শক্তির সঙ্গে মনের গভীরের কোনো ক্লেদ বা পিপাসা মিলিয়ে মিশিয়ে মুখোশের আড়ালে মানুষ যেন নিজেকেই আত্মগোপন করে। আগে এত কিছু বিশ্লেষণ কখনো করিনি, মুখোশ নিয়ে খুব বেশি কখনো চিন্তাও করিনি, কিন্তু সম্প্রতি মুখোশের প্রতি আমার এই ভীতি জন্ম নিয়েছে এক অদ্ভুত হাড় হিম করে দেওয়া অভিজ্ঞতার সাক্ষী হওয়ার পর। খুলেই বলি তাহলে। উত্তরপ্রদেশের লখনৌ শহরে গেলে আমি যত ব্যস্তই থাকি না কেন, তহসিনাগঞ্জের খাস বড় রাস্তার মোড়ে লস্যির দোকানের মালিক জনাব আজম খানের সঙ্গে দেখা করে আসতে কখনোই ভুলি না। দেখা করার পেছনে একটা আকর্ষণ যদি ভদ্রলোকের দোকানের অমৃত সমান মালাই লস্যি হয়, প্রধান এবং মুখ্য কারণ অবশ্যই আজম খান নিজে। ভদ্রলোক জীবনে প্রচুর ঘুরেছেন, দেখেছেন। প্রতিবারই গিয়ে তার অভিজ্ঞতার ঝুলি থেকে আশ্চর্য সব মণিমুক্তর সন্ধান পায়। কিন্তু এবারে যে এমন একটা রোমহর্ষক অভিজ্ঞতার সম্মুখীন হব, তা দুঃস্বপ্নেও কল্পনা করতে পারিনি। সত্যি বলতে কি, ঘটনাটা যতবার চোখের সামনে ভেসে উঠছে, ততবারই আমার গায়ের প্রতিটা রোম যেন খাড়া হয়ে উঠছে অবিশ্বাস ভরা আতঙ্কে। ভাবছি, এমনও হয়, মানে হতে পারে। এবারে লখনৌ পৌঁছতে পৌঁছতে প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছিল। সেদিনটা বিশ্রাম নিয়ে পরের দিন সকাল হতেই একটা টাঙা ডেকে চলেছিলাম আজম খানের দোকানের দিকে। এখানে আমার একমাত্র মাসির বাড়ি। মাসি নিঃসন্তান। মেসোমশাই মারা যাওয়ার পর থেকে মাসি একেবারে একা হয়ে গেছেন। কাজেই তার একমাত্র উত্তরাধিকারী হিসেবে আমাকে কলকাতা থেকে মাস 3-4 অন্তর এসে খোঁজ নিয়ে যেতেই হয়। এমনিতে মাসি অবশ্য যথেষ্ট শক্ত সামর্থ্য আছেন। সারা দিন রাতের জন্য একজন পরিচারিকাও থাকে সঙ্গে। তবু এই বয়সে একাকিত্বটা একটা সমস্যা, যে কারণে 3-4 মাস কাটলেই কলকাতায় আমার মা অস্থির হয়ে ওঠেন। ওরে ইন্দ্র, অনেকদিন তো হলো, দিদিকে তো একবার দেখে আসতে হয়। বেচারি এত বয়সে একা একা থাকে। মা নিজে বাতের ব্যথায় বেশি দূর যেতে পারেন না, অগত্যা আমাকেই কর্তব্য পালনে যেতে হয়। তবে তা অবশ্য আমার মন্দ লাগে না। এমনিতেই পৈতৃক ব্যবসার কল্যাণে আমাদের নিউ মার্কেটের দোকানটায় খদ্দেরের অভাব হয় না। আর আমার বাবা সুবিবেচকের মতো খাস কলকাতা শহরে 3-4টে বাড়ি তৈরি করে দিয়ে গিয়ে মাস গেলে মোটা ভাড়া পাওয়ার যে সুব্যবস্থা আমার জন্য করে গিয়েছেন, তাতে আমাকে কখনোই আজকালকার ছেলেদের মতো ছোটাছুটি করতে হয় না। দিব্যি আয়েসি কাটে জীবনটা। আর তাছাড়া বরাবরই লখনৌয়ের মতো প্রাচীন ইতিহাস মাখানো শহরের অলিতে গলিতে ঘুরে বেড়াতে আমার বড় ভালো লাগে। পুরনো নবাব আমলের সারি সারি বাড়ি, তাদের খাঁজ কাটা আলো আঁধারি ঘুলঘুলি, খানদানি আসবাবপত্র কিংবা টাঙা গাড়িতে ঘোড়ার টকবক,
এই সবই আমায় নিয়ে চলে যায় কয়েক শতাব্দী আগের দিনগুলোতে। তার সঙ্গে জিভে জল আনা গালটি কাবাব কিংবা মালাই মাখনের সরস হাতছানি তো আছে। এখানে এলে তাই টাঙ্গা নিয়ে বেশিরভাগ সময় একা একাই ঘুরি। বুলবুলাইয়া, রুমি দরওয়াজা, ইমামবাড়ার মতো দ্রষ্টব্য স্থান তো বটেই, চক, শাহমিনা রোডের মতো জমজমাট এলাকার কান ঘেঁষে যে গলিঘুঁজিগুলো ঢুকে গেছে ভেতরে ভেতরে, সেগুলো চষে বেড়ায়। আমাকে একা পেয়ে ওরা সবাই যেন জ্যান্ত হয়ে ওঠে, নীরবে বলতে থাকে ফেলে আসা অতীতের কথা। আর এভাবেই বছর তিনেক আগে একদিন হঠাৎ আলাপ হয়ে গিয়েছিল আজম খানের সঙ্গে। হুসেনাবাদ ক্লক টাওয়ারের সামনে যে অনেকটা ফাঁকা জায়গা এখনো রয়েছে, সেইখানে ভদ্রলোককে একটা বড় সড়ো টাঙার পাশে প্রথম দেখেছিলাম। পরনে সিল্কের শেরওয়ানি কুর্তা, মাথায় সাদা ফেস টুপি, থুতনির দাড়ি নেমে এসেছে প্রায় বুক পর্যন্ত। চুল দাড়ি সব সাদা হলেও শরীরে কোথাও ভাঙনের চিহ্ন নেই। রিজু দোহারা গড়ন, টান টান ভঙ্গিতে তিনি হাসি মুখে দাঁড়িয়েছিলেন। না, শুধু দাঁড়িয়েছিলেন বলাটা ভুল। টাঙায় করে নিয়ে আসা মালাইয়ের শরবত বিশাল একটা জার থেকে মাটির ভাঁড়ে ঢেলে ঢেলে বিতরণ করছিলেন গরিব বাচ্চাদের মধ্যে। আমি দূর থেকে দাঁড়িয়ে দেখছিলাম। বাচ্চাগুলো রীতিমতো ওকে ঘিরে হুটোপাটি করছিল, কে কটা নিতে পারে। হাসতে হাসতে নিজেদের মধ্যে কথা বলতে বলতে ঠেলাঠেলি করছিল, হইচই করছিল। কিন্তু আজম খান সাহেবের মুখে কোনো বিরক্তি ছিল না, বরং খেলা করছিল এক অদ্ভুত প্রশান্তি। তার টাঙার চালকও এক নাগাড়ে সাহায্য করে যাচ্ছিল। প্রায় আধ ঘন্টা পর সব মালাই ফুরিয়ে যেতে শেষের বাচ্চা দুটোর মাথায় হাত রেখে চোখ বুজে আশীর্বাদের ভঙ্গিতে কিছু বিড়বিড় করলেন আজম খান। তারপর গাড়িতে ওঠার তোড়জোড় করতে লাগলেন। আর তখনই গিয়ে আমি আলাপ করেছিলাম মানুষটির সঙ্গে। জেনেছিলাম আজম খান আদতেই একজন আশ্চর্য মানুষ। পেশায় তিনি ছিলেন লখনৌ কোর্টের উকিল। বিশাল কিছু পয়সা না থাকলেও রোজগার খুব মন্দও ছিল না। কিন্তু বছর দশেক আগে কি হলো, ওকালতিতে হঠাৎই বৈরাগ্য জন্মালো তার। সব ছেড়ে ছুড়ে বেশ কিছুদিন উদ্দেশ্যহীনভাবে ঘুরে বেড়ালেন। তারপর তহসিনাগঞ্জে নিজের সব জমানো পুঁজি দিয়ে দুম করে একটা লস্যির দোকান খুলে বসলেন। দোকান চালানোর কোনো পূর্ব অভিজ্ঞতা না থাকলেও ভাগ্য সুপ্রসন্ন থাকায় সেই দোকান রমরম করে চলতেও শুরু করলো। কিন্তু আজও কর্মচারীরাই সব দেখে, উনি শুধু নিয়ম মাফিক একবার করে গিয়ে বসেন রোজ। সংসার করেননি, তাই কোনো পিছুটানো নেই। মজা করে বলেন, लखनऊ शहर, आहा, लखनऊ खुद ही एक जीता जागता इतिहास है जनाब, समझे। यहाँ के हर एक ईंट, पत्थर और मिट्टी में छुपी हुई अनगिनत दास्तान को अपने सीने में जकड़कर सदियों से चल रहा है वो अपने ही रास्ते। उस दास्तान को सुनने के लिए कान चाहिए, कान। সেই শুরু। তারপর থেকে যতবার এসেছি দেখা করেছি। আমি স্বভাবের দিক থেকে এমনই আবেগপ্রবণ। তার উপর মানুষটার বিচিত্র অভিজ্ঞতা শুনতে শুনতে কখনো অবাক হয়ে গিয়েছি, কখনো স্থবির হয়ে গিয়েছি। কিন্তু আজ যখন তার দোকানের সামনে টাঙা থেকে নামলাম, দেখলাম তিনি নিজেই হন্তদন্ত হয়ে বেরিয়ে আসছেন দোকান থেকে। না, আমাকে দেখতে পাননি। কোনো কারণে গভীর চিন্তায় মগ্ন তিনি। একেবারে কাছে এসে আমাকে দেখতে পেয়ে চমকে উঠলেন। अरे लाहिड़ी साहब, आप कब आए बंगाल से? এই তো গতকালই এসেছি। আমি হাসি মুখে এগিয়ে খাঁ সাহেবের হাত ধরে উষ্ণ করমর্দন করলাম। কোথাও বেরোচ্ছেন নাকি? পরে আসবো তাহলে। খাঁ সাহেবের মুখে আমাকে দেখে যেটুকু হাসি এসেছিল তা আমার প্রশ্নে উবে গেল। কি একটা চিন্তা করতে করতে তিনি মাথা দোলাতে দোলাতে বললেন, একটা বহুত বড়ি মুসিবত মে পড়েছি লাহিড়ি সাহাব। আমাকে এখনই একবার এক জায়গায় যেতে হবে। আপনি যদি মেহরবানি করে আমার সাথে চলেন তো যেতে যেতে কথা বলা যাবে। যাবেন আপনি? আমি তো এসেইছি আড্ডা মারার জন্য, কাজেই খাঁ সাহেবের সঙ্গে না যাওয়ার কিছু নেই। আমি স্বচ্ছন্দে প্রস্তাবে সম্মতি দিয়ে খাঁ সাহেবের পিছু পিছু তার নিজস্ব টাঙায় উঠে বসলাম। টাঙা চালক
মুখে কিছু একটা শব্দ করে হাতের চাবুকটা আলতো করে ঘোড়ার গায়ে ঠেকাতেই ঘোড়াটা একেবারে চিহিহি শব্দ করে চলতে শুরু করলো ব্যস্ত রাজপথ দিয়ে। কিছুক্ষণের মধ্যেই টাঙা চলে এলো চকে। চক লখনৌয়ের বিশাল জমজমাট একটি বাজার এলাকা। সেখানে মণিহারি থেকে জামা কাপড়, আসবাব থেকে প্রসাধন পাওয়া যায় না এমন কোনো জিনিস নেই। চারপাশে অজস্র অটোরিকশা, টাঙা, 2 চাকা আর 4 চাকার ক্যাচর ম্যাচরের মধ্যে দিয়ে আমাদের টাঙাটা মন্থর গতিতে চলছিল। টাঙায় ওঠা থেকে খাঁ সাহেবের ভ্রু দুটো কুঁচকে রয়েছে, মুখে চিন্তার ছাপ স্পষ্ট। আমি বলবো না করেও বলে ফেললাম, কি হয়েছে খাঁ সাহেব, সব ঠিক আছে তো? আজম খান আমার প্রশ্ন শুনে যেন চমকে উঠলেন। তারপর এক মুখ দাড়ি দুলিয়ে একটা সম্পূর্ণ অপ্রাসঙ্গিক প্রশ্ন করে বসলেন। अच्छा लहड़ी साहब, अपना बाड़ी तो कलकत्ता है, तो वो बंगाल में वो दिनाजपुर नाम का कोई जगह है क्या? আমি একটু অবাক হয়ে বললাম, হ্যাঁ আছে তো, একটা নয় 2টো জেলা আছে উত্তরবঙ্গে, উত্তর দিনাজপুর আর দক্ষিণ দিনাজপুর। কেন হঠাৎ? আজম খান দাড়িতে হাত বুলিয়ে বললেন, वो दिनाजपुर से एक ठो लड़का এসেছিল লখনৌ ঘুরতে। वो ছেলেটা দিনাজপুরে কোনো স্কুলে পড়ায়, মাস্টার। তো দোকানে লস্যি পিতে এসে আমার সঙ্গে আলাপ হয়। তারপর যেমন হয় বুঝতেই পারছেন, আমি তো মজলিসি মানুষ, আড্ডায় মজে যাই। তো সেই ছেলেটাকে নিয়ে আমি ওই 3-4 দিন আগে ওই নখাস বাজারে গিয়েছিলাম। নখাস বাজার মানে সেই পুরনো বাজার যেখানে পশু পাখি বেচাকেনা হয়? আমি বাধা দিয়ে বললাম। আজম খান মাথা নাড়লেন। हाँ हाँ वही, শুধু ও জঙ্গলি জানোয়ার নেই লাহিড় সাহেব, ও কাঠের কাজ, গয়না আরও অনেক কিছু वहाँ पर বিক্রি হয়। নখাস বাজার এই শহরের সবচেয়ে পুরনো বাজার, 300-400 বছরের তো হবে। তো ওকে নিয়ে এমনি ঘুরছিলাম, টুকটাক জিনিসপত্র দেখছিল ছেলেটা, কিন্তু কিছুই ওর পছন্দ হচ্ছিল না, বুঝলেন। হঠাৎই ওখানকারই এক দোকানদারের কাছ থেকে ও জানতে পারে हर शुक्रवार की रात 2 के 4 बजे नखास बाजारे पुराना অ্যান্টিক জিনিস লুকিয়ে কিনা বেচা হয়। আর তখনই লোকটা আমার কাছে বায়না ধরে যে আমাকেও ওর সঙ্গে যেতে হবে। রাত 2টো থেকে 4টে প্রতি শুক্রবার? আমি অবাক হয়ে বললাম, সত্যি হয় নাকি? আজম খাঁ মাথা নেড়ে সায় দিলেন। हाँ जनाब, होता है ना, होता है। লখনৌতে এখনো হাজার হাজার রাইস ফ্যামিলি আছে যারা ভুখা মরছে আর পূর্বপুরুষদের সব অ্যান্টিক জিনিস বেচে বুচে দিন চালাচ্ছে। তারাই ও চুপকে সে এসে ওখানে সব পুরনো আইটেম বিক্রি করে। সে আপনি নবাব মোহাম্মদ আলী শাহর নস্যি ডিবে থেকে আরম্ভ করে ওয়াজেদ আলীর চশমা, সব রকম জিনিস পাবেন। সঙ্গে আমির উমরাহদের জিনিস তো আচ্ছা। সরকারি অকশন হাউসে অনেক ঝামেলা, অন্য শরিকেরা ঝামেলা করতে পারে, ও তাই এখানে রাতকে অন্ধেরে মে এই সব কারবার চলে। লাভ কিছু কম হলেও বিক্রি তো করা যায়। পুলিশ সবাই জানে, মাঝে মাঝে ঝামেলাও হয়, তারপর আবার যে কি সেই। আচ্ছা, আমাকেও তবে একদিন ঢু মারতে যেতে হয়। আমি উৎসাহিত হয়ে উঠলাম। সে যাবেন খন। খাঁ সাহেব বললেন, अब सुनिए, সুপ্রকাশ মানে ওই ছেলেটা রখাসে মাঝরাতে ঢুকে একেবারে দিশে হারা হয়ে পড়ল। চারপাশে এত জিনিস, ও কোনটা ছেড়ে কোনটা নেবে ঠিক ঠাহর করতে পারছে না। একদিকে সুলতান আমলের ছড়ি, বোতাম দেওয়ার বাক্স, অন্যদিকে বেগম সাহেবাদের গয়না কা বাক্স থেকে শুরু করে হাতি দাঁতে চিরুনি। আর অকশন হাউস থেকে দাম অনেকটাই কম। আমি তো আগেই গিয়েছি বার কয়েক, সুপ্রকাশের পাশে পাশে হাঁটছি আর ওর পাগলপন্থী দেখে মিটি মিটি হাসছি। এইভাবে রাত যখন প্রায় ভোর হয় তখনই চোখে পড়লো সেই মুখোশটা। মুখোশ? হ্যাঁ জানা, একটা মুখোশ। ও আপনাকে বলে দি,
এ আপনাদের দৌলতে আমি থোড়া থোড়া ভালো বাংলা পারি, পারছি তো। যাই হোক, সেটা দেখে সুপ্রকাশ যেন হামলে পড়লো। মুখোশটা বিক্রি করতে বসেছিল একটা দেহাতি চেনানা, তার সঙ্গে আরো অনেক জিনিস ছিল, বেশিরভাগটাই স্টাফ করা পশু পাখি, কিন্তু সবার অরক্ষে এক পাশে পড়েছিল ওই নকাব বা মুখোশটা। একটাই ছিল, আর সুপ্রকাশের ওটারই উপর নজর পড়ল। আমি আরো কিছু জিজ্ঞেস করতে যাচ্ছিলাম, কিন্তু দেখলাম একটা মাঝারি মানের হোটেলের সামনে আমাদের টাঙাটা থেমে গেছে। আজম খান নেমে বললেন, আসুন লাহিড়ী সাহেব, এই হোটেলে উঠেছে সুপ্রকাশ। হোটেলটা আহামরি কিছু নয়, ওই বাজার এলাকায় যেমন ব্যাঙের ছাতার মতো হোটেল থাকে তেমনই একটা। একতলায় রিসেপশনে বসে আছে একটা মাঝবয়সী লোক। সে এক ঝলক আমাদের দিকে তাকিয়ে আজম খাঁ সাহেবের দিকে চেয়ে অল্প হেসে আবার নিজের কাজে মন দিল। আমি বুঝলাম খাঁ সাহেব ইদানিং এই হোটেলে মাঝে মাঝেই আসছেন। খাঁ সাহেব লিফটের দিকে না গিয়ে সিঁড়ি দিয়ে উঠতে শুরু করলেন। আজম খাঁ ফিসফিস করলেন, আসলে ছেলেটা আমার সঙ্গেই কয়েকদিন ঘুরছিল তো, একা মানুষ তো, পরদেশে এসেছে, আমার একটা দায়িত্ব তো থেকেই যায়, বুঝতেই পারছেন। আমি বললাম, কিন্তু চিন্তার কি আছে? আজম খাঁ আমার দিকে তাকিয়ে চাপা গলায় বললেন, সেটা ওই ছেলেটাকে দেখলেই বুঝবেন। আপনারা দুজনেই বাঙালি, দেখুন যদি কিছু হেল্প করতে পারেন সেই জন্য আরও আপনাকে নিয়ে এলাম। বলতে বলতে দোতলায় উঠে বাঁ হাতে যে প্রথম ঘরটা পড়ল তার বেল বাজালেন তিনি। প্রায় 3 মিনিট অপেক্ষা করার পর যে দরজা খুলল তাকে দেখে বেশ চমকেই গেলাম। চমকানোর কারণ হচ্ছে ছেলেটার বিপর্যস্ত মুখ চোখ। এমনিতে সুশ্রী হলেও তাতে যেন কালির প্রলেপ ফেলেছে কেউ। বয়স 25-এর নিচেই হবে, চুল উস্কো খুস্কো, চোখ দুটো রক্তবর্ণ হয়ে রয়েছে, মুখে বেশ কয়েকদিনের না কাটা দাড়ি জঙ্গলের মতো এবড়ো খেবড়ো ভাবে বেড়ে উঠেছে। ছেলেটা দরজা খুলেছিল প্রচন্ড বিরক্তি নিয়ে, কিন্তু আজম খানকে দেখে সেই বিরক্তি লুকানোর চেষ্টা করতে করতে জড়ানো হিন্দিতে বলল, আসুন আসুন। আজম খান আমাকে নিয়ে ঘরে ঢুকতে ঢুকতে বললেন, ভাই সুপ্রকাশ, ইয়ে দেখো, তোমার দেশে লোককে নিয়ে এলাম। তারপর আমার দিকে ইশারা করে বললেন, ইয়ে হ্যাঁ ইন্দ্রজিৎ লাহিড়ী, কলকাতার বাঙালি, আমার অনেক দিনের ফ্রেন্ড, বলতে গেলে জিগরি দোস্ত। হ্যাঁ, উনি এখানে এলেই আমরা দেখা সাক্ষাৎ করি। সুপ্রকাশ বলে ছেলেটা যেন আমাকে দেখেও দেখল না, কেমন একটা উদ্ভ্রান্তের মতো এগিয়ে গেল ঘরের ভেতর দিকে। আর আমার গাটা কেমন যেন গুলিয়ে উঠল। গোটা ঘরটায় একটা কি অসম্ভব দুর্গন্ধ। কোনো জৈব পদার্থ বন্ধ ঘরের মধ্যে দিনের পর দিন রেখে দিলে যেমন পচা গন্ধ ছাড়ে, অনেকটা তেমন। সুপ্রকাশ ঘরের কোণা থেকে দুটো চেয়ার এনে আমাদের সামনে পেতে দিয়ে নিজে খাটে বসতে বসতে বলল, হ্যাঁ বলুন, কি ব্যাপার? আজম খান এবার সামান্য গলা চড়িয়ে বললেন, সুপ্রকাশ, তোমার তো পিছলে দিন বাড়ি ফেরার ট্রেন ছিল, তো ফিরলে না কেন? আপনাকে তো আগেই বলেছিলাম খাঁ সাহেব, এইভাবে এখান থেকে আমার পক্ষে যাওয়া এখন একেবারেই সম্ভব নয়। সুপ্রকাশ কিছুটা বিরক্ত হয়ে জবাব দিল। আজম খান এবার আমার দিকে তাকিয়ে কিছুটা বিরক্তভাবেই বললেন, লাহিড়ী সাহেব, সুপ্রকাশ সেদিন নাখাস বাজার সে একটা নকাব খরিদেছে, সেই মুখোশ নাকি রাতের বেলা জ্যান্ত হয়ে ওঠে, হ্যাঁ একদম জিন্দা। আর ওই সুপ্রকাশের কাছে অনেক রকমের বক্তব্য পেশ করছে, কি করা যায় বলুন তো? আজম খানের কথার মধ্যে যে বেশ কিছুটা উপহাস প্রচ্ছন্ন রয়েছে তা বুঝতে পেরে সুপ্রকাশ একটু কড়া গলাতেই বলল, ওটা মোটেই মুখোশ নয় খাঁ সাহেব, ওটা মুখা। মুখা কি? খাঁ সাহেব কিছু বলার আগে আমি জানতে চাইলাম। সুপ্রকাশ এবার আমার দিকে তাকিয়ে তিরিক্ষি গলায় বলল, আমাদের দিনাজপুরের প্রত্যন্ত গ্রামে এই মুখা বানানো হয়, আমি দেখেই চিনেছি। এমন জিনিস যে লখনৌতে এসে দেখতে পাবো তা আমি স্বপ্নেও ভাবিনি।
তাই কিনে ফেলেছিলাম। কিন্তু এই মুখাটা শুধু একটা মুখা নয়। কিছু যদি না মনে করেন। আমি ছেলেটার মেজাজ বুঝে নরম স্বরে বললাম, আমি তো কিছুই বুঝতে পারছি না। যদি আপনার আপত্তি না থাকে তো বলবেন কি হয়েছে। আপনার তো দিনাজপুরে বাড়ি। জানি না বলে কি লাভ হবে, আমার সমস্যা আমাকেই মেটাতে হবে। তবু আপনি যখন জানতে চাইছেন বলছি। সুপ্রকাশ এবার কিছুটা শান্ত হয়ে বলতে শুরু করলো, দক্ষিণ দিনাজপুরের কুশমন্ডিতে আমার বাড়ি। ওখানেই মহকুমা শহর গঙ্গারামপুরের একটা প্রাথমিক স্কুলে আমি পড়াই। বলতে পারেন ঘুরতেই এসেছিলাম এখানে। এখানে এসে আলাপ হয় খাঁ সাহেবের সঙ্গে। তার সঙ্গে নখাস বাজার ঘুরতে যাই, আর সেখানে গিয়ে খুঁজে পাই ওই মুখাটা। কথাটা শেষ করে সুপ্রকাশ এবার উঠে গিয়ে ঘরের এক কোণে রাখা ছোট্ট টেবিলটার ওপর থেকে যেটা নিয়ে এলো, সেটা ওর কাছে যাই হোক না কেন আমার কাছে নেহাতি একটা মুখোশ। সেই রকমের মুখোশ যেগুলো গ্রামের দিকে লোকগীতির সঙ্গে নৃত্যে মানুষ পড়ে থাকে। কাঠের ছাঁচের উপর থ্যাবড়ানো রং করা, বড় বড় চোখ আর কালো মিশমিশে সনের মতো চুল। আকারে সাধারণ মুখোশের তুলনায় অবশ্য বেশ খানিকটা বড়। সুপ্রকাশ যেন ওর কোলে কোনো সদ্যজাত শিশুকে সন্তর্পণে ধরেছে। এইভাবে পরম মমতায় মুখোশটার গায়ে হাত বোলাতে বোলাতে বলল, আপনি জানেন কিনা জানি না, দিনাজপুরের হেমতাবাদ, ইটাহার, কুশমন্ডির মতন এলাকার গ্রামে গ্রামে এই মুখা বানানোর শিল্প অনেক প্রাচীন। প্রাচীন বলতে সেই মধ্যযুগ থেকে চলে আসছে। রামায় পণ্ডিতের শূন্য পুরাণের নাম শুনেছেন কি? আমি মাথা নাড়লাম। এইসব পুরাণ টুরানের ব্যাপারে আমার আগ্রহ চিরকালই কম। মুখে বললাম, না। সুপ্রকাশ বলল, প্রায় 1000 বছর আগের বাংলার কবি ছিলেন রামায় পণ্ডিত। তাঁরই লেখা কাব্য শূন্য পুরাণ, তাতেও আমাদের এই মুখা শিল্পের উল্লেখ রয়েছে। তবেই বুঝুন এগুলো কত পুরানো। রাজবংশীরা বহুকাল ধরে তৈরি করে আসছে। আমিও রাজবংশী, আমার পূর্বপুরুষও এ কাজে যুক্ত ছিলেন। আর সবচেয়ে বড় কথা কি জানেন, এত প্রাচীন হলেও মুখা কিন্তু কখনোই দিনাজপুরের বাইরে তেমন বেরোয়নি। সেখানে এত দূরে লখনৌতে এর দেখা পাওয়াটা কি আশ্চর্য নয়? হ্যাঁ, আপনি বলুন। হ্যাঁ, তা তো একটু আশ্চর্যের বটেই। আমি একটু ইতস্তত করলাম। এটা কি কাঠের? সুপ্রকাশ বলল, হ্যাঁ, অনেক রকম গাছের কাঠ দিয়ে মুখা তৈরি করা হয়। কখনো ছাতিম গাছ, কখনো আবার আম, গামারি, পাকুড় বা নিমও। এইসব কাঠের ঠোং দিয়ে কাঠামো বানিয়ে কুঁদে কুঁদে চোখ মুখ আঁকা হয়। সবই সমঝা। আজম খাঁ এতক্ষণ পরে মুখ খুললেন। তুমি নিজের দেশের জিনিসপত্র এখানে দেখতে পেয়েছো, সেটা কিনেওছো, তো তো বহুত ভালো কথা আছে। কিন্তু তাই বলে তুমি বাড়ি ফিরে যাচ্ছ না কেন? এইভাবে নিজেকে সারাদিন একটা ঘরের মধ্যে বন্দি রাখার কি মানে? আমি তো তোমার বাড়ির লোককে চিনিও না, আমি খবরও দিতে পারছি না। তোমার মা বাবা কি ভাবছেন বলো তো? হ্যাঁ, সুপ্রকাশ বলল, আমার বাবা মাকেও নেই। ফির ভি আজম খাঁ বলে উঠলেন, তোমাকে দেখে কেমন একটা লাগছে। ও চুল দাড়ি কাটছো না, ঘর থেকে কোথাও বেরোচ্ছ না। হ্যাঁ। সুপ্রকাশ এবার একটা দীর্ঘশ্বাস ফেলল। বেশ কিছুক্ষণ চুপ করে থেকে বলল, আসলে খাঁ সাহেব, গত পরশু রাতে এই মুখাটা বাড়ি নিয়ে আসার পর থেকে আমি এক মুহূর্ত ঘুমাতে পারিনি, স্থির হয়ে বসতেও পারিনি। মনে হচ্ছে এই ঘরে আমি ছাড়াও আর একজন জ্যান্ত কেউ রয়েছে। কাল সারাটা দিন এই হোটেলের ঘরেই শুয়ে শুয়ে ছটফট করেছি, নিজের সঙ্গে নিজের লড়াইয়ে মুদ হয়ে থেকেছি। লেকিন কিউ? আজম খান এবার একটু অধৈর্য হয়ে উঠলেন। তুমি তো নখাসে মাঝরাতে গিয়েই ছিলে অ্যান্টিকের খোঁজে। অ্যান্টিকের খোঁজ ঠিক নয়। আসলে খাঁ সাহেব, আমার এবারে লখনৌ আসাটা খুব
অদ্ভুতভাবে হয়েছে। আমার এখন এদিকে আসার কোনো পরিকল্পনা ছিল না। সুপ্রকাশ বলল, এখন তো স্কুলে পরীক্ষা চলছে, পরীক্ষার পর আমাদের গ্রামে উৎসব আছে, তখনই ছুটি নেওয়ার ঠিক ছিল। হঠাৎ কি যে হলো, দুম করে লখনৌ টিকিট কেটে আমি চলে গেলাম। নখাস বাজারের নামটাও যেন কোথায় শুনেছিলাম। এসে থেকেই মনে হতে লাগলো একবার ওখানে যেতে হবে। মনের মধ্যে কে যেন বারবার তাড়া দিচ্ছিল নখাস যাওয়ার জন্য। আজম খান বললেন, যাই হোক, মনে হয়েছে এসেছো, ঘুরেছো, সেখানে নিজের জায়গার একটা স্মৃতি পেয়েছো, ভালো কথা। তা নিয়ে এত বিচলিত হওয়ার কি হলো, আমার তো মাথায় ঢুকছে না। আহা, এটা স্মৃতি নয় খাঁ সাহেব, এটা তার চেয়েও বেশি কিছু। সুপ্রকাশ বলতে বলতে মাথার দুপাশ যেন প্রচন্ড যন্ত্রণা হচ্ছে এইভাবে টিপে ধরল। তারপর কিছুক্ষণ পর একটু সুস্থির হয়ে গলা খাঁকারি দিয়ে বলল, আপনাদের পুরোটা তাহলে খুলেই বলছি শুনো। আমি যখন 10 বছরের, তখন একটা ঘটনা ঘটেছিল, আজ থেকে ঠিক 12 বছর আগে। কি ঘটনা? আজম খান বেজার মুখে জানতে চাইলেন। আমার পূর্বপুরুষদের মতো বাবা আর কাকাও ছিলেন মুখা শিল্পী। তখন গ্রামে বাবার নাম মুখা তৈরিতে ছিল সবচেয়ে বেশি। আমরা তখন থাকতাম কুসমুন্ডি থেকে আরো ভিতরে ত্রিমোহিনী বলে প্রত্যন্ত একটা গ্রামে। সেই গ্রামের সবাই ছিল প্রচন্ড গরিব। এই মুখাগুলো প্রধানত কিন্তু ওই মুখা নাচের দলগুলো, যারা সারা বছর ঘুরে ঘুরে পড়বে, নাচা গানা করবে, তারা। তাতে ক টাকায় বা আয় হতো। মুখা শিল্পীরা তাই অন্য সময় চাষবাস করত, কেউ আবার শহরে গিয়ে দিন মজুরি করত। এই সবভাবেই চলেছে। কিসের নাচ গানের দল? আমি জিজ্ঞেস করলাম। আমাদের ওদিকে সারা বছর ধরেই পরব লেগে থাকে। গম্ভীরার নাচ, জিতুয়া পুজো, চণ্ডী মনসার গান, এইসব উৎসব হলেই সেখানে মুখা পরে নাচের অনুষ্ঠান হবে। অনেক সময় রামনারায়ণ মহাভারতের গল্প নিয়েও পালা হয়, তাতেও মুখা পরে নাচে নৃত্যশিল্পীরা। সুপ্রকাশ এবার একটু থেমে সংকুচিত গলায় বলল, আমিও ছোটবেলায় ওই নাচ জানতো, টুকটাক নাচতামও। উৎসবে পার্বণে বড়রা 1-8 পয়সা দিলেই খুশি হয়ে যেত। এটা আমাদের ওদিককার একটা ট্র্যাডিশন বলতে পারে। আমি বললাম, অনেকটা পুরুলিয়ার ছৌ নাচের মতো বোধ হয় নাকি? হ্যাঁ, বলতে পারেন। তবে মুখা নাচ অনেক কঠিন, আর তার অনেক রকমের নিয়মাকানুন আছে। একটু এদিক ওদিক হলে ভয়ঙ্কর বিপদ ঘনিয়ে আসে। আমাদের গ্রামে বাবা, কাকা বা অন্যান্য শিল্পীরা সারা বছর ধরে খেটে খুঁটে মুখা বানাতে, আর আমরা ভাই বোনেরা বাবার চারপাশে গোল হয়ে বসে দেখতাম কিভাবে একটা সাধারণ কাঠ আস্তে আস্তে একটা মূর্তির রূপ নিচ্ছে। আমাদের অভাব ছিল প্রচন্ড, কিন্তু দুঃখ বা অতৃপ্তি খুব একটা ছিল না। সুপ্রকাশের গলাটা এবার হঠাৎ ধরে এলো। সেই সময় ওই ঘটনা ঘটেছে। আজম খান উৎসুক চোখে বললেন, কौन सी घटना? দিনাজপুরের ওই এলাকায় একটা মস্ত উৎসব হলো, গম্ভীরার নাচ। এখন অবশ্য সেটা লোকের মুখে মুখে গামিরার নাচও হয়ে গিয়েছে। গামিরার নাচ শুরু হয় প্রতি বছর চৈত্র মাসের সংক্রান্তিতে, চলে আষাঢ় মাসের অম্বুবাচী পর্যন্ত। এই সময় বাবার মতন সব মুখা শিল্পীরাই খুব ব্যস্ত থাকে। অনেক মুখা বানানোর বায়না আসতো তখন। দিন রাত এক করে হলেও সবটাই বানাতেন বাবা, কাকাও তাই। কারণ এই সময়ের রোজগারেই বলতে গেলে সারা বছর চলতো আমাদের। বাবা বা কাকা অন্যদের মতো দিন মজুরি করতে বাইরে যেতেন না। সুপ্রকাশ একটা দম নিল। যে বছরের কথা বলছি সেটা ছিল কাল গম্ভীরার বছর। সেটা কি? গম্ভীরা নাচ প্রতি বছর হয়, কিন্তু 12 বছর অন্তর হয় কাল গম্ভীরা, অনেকটা মহাকুম্ভের মতো। সেই বছর অন্য বছরের তুলনায় অনেক বেশি ধুমধাম হয়। নিয়ম শৃঙ্খলও অনেক কঠোর থাকে। সবাই বলে
গম্ভীরা নাচের প্রধান দেবতা উড়ানকালী। এই কাল গম্ভীরার সময় শটান গ্রামে নেমে আসে। সামান্য উপাচারের ভুলে দেন কঠোর শাস্তি। সেবার বাবা নিজে অনেকগুলো মুখা বানিয়েছিলেন। গম্ভীরার নাচের আসল দেবতা হলেন উড়ানকালী। তার মুখা তো বটে, এছাড়া বাঘ, ভাল্লুক, জটা পাখি, ভদ্রকালী, চাংকালী, দানু, স্বর্গপ্রহরী, এরকম সব স্থানীয় দেবতা উপদেবতার অনেক মুখোশ। সব বানানো হয়ে গেলে অম্বুবাচী তিথিতে গম্ভীরা উৎসব যখন শুরু হয়ে যায়, তখন মুখা শিল্পীরা সবাই নিজেদের মধ্যে একটু আনন্দ ফুর্তি করে। আনন্দ মানে কিছুই না, একটু মুরগির মাংস, হই হুল্লোড়, এইসব। ওদিকে তখন ফুলঝাড়ি শুরু হয়ে গিয়েছে। ফুলঝাড়ি কি? আমি বললাম। সুপ্রকাশ বলল, ফুলঝাড়ি দিয়েই কাল গম্ভীরার উৎসবের শেষ নাচ শুরু হয়। সেভ করা বাঘ, ভাল্লুক, বুড়ো বুড়ি এইসব মুখা পরে গোটা গ্রাম ঘুরে বাড়ি বাড়ি সিধা তোলে। সেই সিধা তোলাকে বলে মাঙন। এইভাবে 11-12 দিন ধরে সিধা তোলার পরেই সবাই গম্ভীরা তলায় জড়ো হয়। তখন সমস্ত দেবতা এবং উপদেবতার মুখাগুলোই মন্ত্রপুত জল ছিটিয়ে প্রাণ দান করেন রাজবংশী পুরোহিতরা। শুরু হয় নাচ। মুখোশ পরে নাচতে থাকে মুখা শিল্পীরা, তাদের নেতৃত্ব দেয় দেবাংশীরা। গোটা গ্রামও সেই আনন্দে যোগ দেয়। কিন্তু সেই বছর একটা ঘটনা ঘটে গেল। গম্ভীরার নাচের প্রধান দেবতা উড়ানকালীর মুখাটাই মন্ত্রপুত জল দেওয়ার আগেই হঠাৎ সেটা এক সেবকের হাত থেকে পড়ে গেল। গম্ভীরা তলার পাশ দিয়ে বয়ে যায় তুলাই নদীতে। বর্ষাকালে নদীতে জল থই থই। কেউ কিছু বুঝে ওঠার আগেই সেটা নদীর স্রোতের সঙ্গে ভেসে চলে গেল দূরে। সবাই হাই হাই করে উঠল। এ যে এক ভয়ঙ্কর সর্বনাশ। ঢাকা কাশির বাজনা মুহূর্তে থেমে গেল। উড়ানকালী আমাদের ওই তল্লাটের সবচেয়ে উগ্র দেবতা, তার মুখা ছাড়া গম্ভীরা উৎসব হবে কি করে? তার উপর আবার সেটা কাল গম্ভীরার বছর। গ্রামে যে মহামারী নেমে আসবে, দেবতার রোষে ছাড়খাড় হয়ে যাবে সব। সবাই তখনই সলা পরামর্শ করে ছুটে এলো মুখা শিল্পীদের পাড়ায়। আমরা ওখানেই থাকতাম। ওদিকে মুখা বানানোর কারিগররা সবাই তখন এতদিনের পরিশ্রমের পর ক্লান্ত হয়ে একটু আনন্দ করছে। সবাই মিলে মাংস রান্না হচ্ছে, খাওয়া হবে মাঝরাতে। কেউ এখন মুখা বানাতে বসতে রাজি হলো না। তার ওপর যে সে দেবতার মুখা নয়, খাস উড়ানকালীর মুখা। হে क्यों राजी क्यों नहीं हुआ? আজম খাঁ যেন শুনতে শুনতে পৌঁছে গিয়েছেন দিনাজপুরের সেই গ্রামে। মুখার কারিগরেরাও তো গ্রামেরই লোক, তারা তো এই বিপদে সাহায্য করবে, এটাই স্বাভাবিক। সুপ্রকাশ এবার একটু থেমে বলল, মুখা তৈরি সাধারণ মুখোশের মতন কাজ নয় খাঁ সাহেব। আমাদের তল্লাটে সবাই বিশ্বাস করে যে নৃত্যশিল্পী মুখা পরে নাচে, তার উপর যে দেবতা বা দেবী বরণ করে। নাচের সময় কখনো কথা বলা যায় না, অথচ চিন্তাও করা যায় না। আর যে কারিগর মুখা বানায় তাকেও অনেক নিয়ম মতি পালন করতে হয়। মুখা বানাতে গেলে স্নান সেরে শুদ্ধ শুচি হয়ে কাঁচা কাপড় পরে বসতে হয়। কোনো নেশা ভাঙ তো ছেড়েই দিলাম, মাছ মাংস ডিম খাওয়া যায় না। এই নিয়ম অমান্য করলেই সেই মুখা শিল্পীর মৃত্যু অবধারিত। ওই বিপর্যয়ের দিন ততক্ষণে শিল্পীরা সবাই আনন্দে মাতোয়ারা হয়ে মাংস খেয়ে ফেলেছে। কেউ রাজি হলো না। আমার বাবা শুধু নাম করা শিল্পী ছিলেন না, সৎ স্বভাবের জন্য বাবাকে তখন সবাই বেশ মান্যগণ্য করত। গম্ভীরা উৎসবের প্রধান পুরোহিত তখন এলেন আমাদের বাড়িতে। বাবাকে অনুরোধ করলেন
সেদিন রাতের মধ্যে উড়ানকালী ঠাকুরের মুখাটা বানিয়ে দিতে হবে। অত তাড়াতাড়ি এক একটা মুখা বানানো হয়ে যায়? আমি সুপ্রকাশের হাতের মুখাটার দিকে তাকিয়ে প্রশ্ন করলাম। মুখাটা যেন আমারই দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে। বড় বড় চোখ দুটো এক ঝলক দেখেই আমি চোখ সরিয়ে নিলাম। এমনিতে ছাঁচ বানিয়ে রং করে শুকোতে দিতে হয়, 1.5 দিন মতো লাগে, কিন্তু এক রাতে করাটা অসম্ভব নয়। বড় জোর রংটা একটু কাঁচা থাকবে, কিন্তু কাজ মিটে যাবে। সুপ্রকাশ বলল। কিন্তু আমার বাবাও রাজি হলো না, বললেন যে তার পক্ষে সম্ভব নয়। আমরা সব ভেতরের ঘর থেকে শুনছি। সকলে অনেক চাপাচাপি করলো। কাকার যদিও অত হাত যশ তখন ছিল না, তিনি ছোটখাটো মুখা বানাতেন, তবুও ঠেকায় পড়ে সবাই কাকাকেও অনুরোধ করলো, কিন্তু কিছুতেই কিছু হলো না। বাবা কাকা দুজনেই একেবারে অনড়। তখন আমাদের গ্রামের সবাই মিলে পরামর্শ করে বাবাকে একটা টোপ দিল। বাবা তো এমনিতেই তখনও পর্যন্ত মাছ মাংস খাননি। যদি তিনি কালগমিরা পুজোর প্রধান মুখাটা বানিয়ে দেন, তবে সবাই মিলে চাঁদা তুলে আমার পড়াশোনার ভার নেবে। আমাকে পাঠিয়ে দেওয়া হবে ওই কাছের শহরে গঙ্গারামপুরের ভালো স্কুল। তারপর থেকে আমার লেখাপড়ার সব ভার হবে গ্রামের লোকেতে। আমাদের ত্রিমোহিনী গ্রামে তখন একটাই প্রাইমারি স্কুল ছিল। আমার ভাই বোনেরা পড়ায় তেমন মন টন ছিল না। আমি পড়াশোনায় মোটামুটি ভালো ছিলাম, কিন্তু আমাদের গ্রামের কোনো বাড়িতেই লেখাপড়ার তেমন চল ছিল না, সাধ্যও ছিল না। প্রাইমারি পাশ করা মানেই ছিল একটা বিশাল ব্যাপার। সেখানে আমি তখন ক্লাস 4-এ পড়ছি। বাবা সবসময় চিন্তায় থাকতেন আমাকে নিয়ে। বাবার খুব ইচ্ছে ছিল আমি অনেক দূর পড়ালেখা করে বড় কিছু করি, কিন্তু আমাকে শহরে পাঠিয়ে পড়ার খরচ চালানোর মতো সাধ্য বাবার ছিল না। আর এই আক্ষেপ তিনি সকলের কাছে করে বেড়াতেন। সেই সুযোগটাই নিল গ্রামবাসীরা। আমি বললাম, তারপর আপনার বাবা মুখাটা বানালেন? সুপ্রকাশ ধীরে ধীরে মাথা নাড়ল। হ্যাঁ, আমাকে পড়াশোনা শেখানোর লোভ বাবা সামলাতে পারেননি। সেদিন প্রায় মাঝরাতে বাবা স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরে বসলেন ওই উড়ানকালীর মুখা বানাতে। সারা রাত ধরে ছাঁচ গড়লেন। তারপর গাছের ছাল ভিজিয়ে তৈরি করলেন লাল রং। চুন, সাদা খড়ি মাটি, সিঁদুর এসব দিয়ে রাঙতে লাগলেন মুখাটা। আমাদের কাউকে কাছে আসতে দেওয়া না হলেও সে রাতে আমরা কেউই ঘুমোইনি ভেতরে। মা সারা রাত জেগে ঠাকুরের নাম জপ করছিলেন। রাত যখন প্রায় ভোর হয় তখন বাবার রং করা শেষ হলো। তেঁতুলের বীজ গুঁড়ো করে রাখা ছিল, তাই দিয়েই পলিশ করলেন ওই মুখাটা। তারপর সেটা তুলে দিলেন প্রধান পুরোহিতের হাতে। সবাই একবার জয় জয়কার করে উঠল বাবার জন্যই যে সেবারের কালগমিরা উৎসবের শেষ নাচ বন্ধ হলো না, তা সবাই বলা বলি করতে লাগলো। তারপর আমরা সবাই হই হই করে চলে গেলাম গমিরা তলায়। নাচ শুরু হয়ে গেল। বাবা সারা রাত জেগে ক্লান্ত ছিলেন, তাই আর গেলেন না, বাড়িতেই রইলেন। সবাই যখন মুখাটা নিয়ে চলে গিয়েছে গমিরা তলায়, ঠিক তখনই সেই অম্বুবাচীর রাতে একটা ঝড় উঠল, ভীষণ ঝড়। বাজ পড়তে শুরু করলো জায়গায় জায়গায়। সবার সঙ্গে আমরাও তখন ওই গমিরা তলার উৎসবে। বাবা একাই ছিলেন বাড়িতে। তার কিছুদিন আগেই ইলেকট্রিকের লাইন পোতা হয়েছিল ওই বাড়ির পাশের রাস্তার দিকে। একটা তার শর্ট সার্কিট হয়ে ছিঁড়ে পড়েছিল কাঁচা রাস্তার জলে। বাবা কোনো কারণে সেখান দিয়ে বোধহয় যেতে গিয়েছিলেন, আর ব্যাস। ঝড় থামলে আমরা যখন এলাম ততক্ষণে বাবার নিথর নিস্পন্দন দেহটা পড়ে রয়েছে। বাবাকে সেই শেষ দেখা আমার। রীতি না মেনে মুখা বানানোর মাসুল দিতে হয় প্রায় সঙ্গে সঙ্গে। সে কি? আমি বিস্ময় বলে উঠলাম। কিন্তু কিন্তু আপনার বাবা তো কোনো মাছ মাংস খাননি বললেন। হয়তো অল্প হলেও খেয়ে ফেলেছিলেন,
কিংবা অন্য কোনো নিয়ম ভঙ্গ করেছিলেন, তাই রাজি হচ্ছিলেন না মুখাটা বানাতে। কিন্তু ছেলের উজ্জ্বল ভবিষ্যৎ হবে এই লোভটা তিনি ছাড়তে পারেননি। তাই নিজের জীবন শেষ হয়ে যাবে জেনেও অত বড় বাজি নিয়েছিলেন তিনি। সুপ্রকাশ মুখ থেকে হাত সরালো, তার দু চোখ দিয়ে জল গড়াচ্ছে। বলল, মুখা তৈরির সময়ও অপঘাতে মারা গেলে তাকে পোড়ানো হয় না, তুলায় নদীতে ভাসিয়ে দেওয়া হয়। বাবাকেও তাই করা হয়েছিল। সেই শোকে মাও বেশি দিন আর বাঁচলেন না। তারপর আমার জীবনের একটা অধ্যায় শেষ হয়ে গেল। তারপর? সুপ্রকাশ ধরা গলায় বলল, গ্রামের সবাই অবশ্য খুব আঘাত পেয়েছিল, তারা তাদের কথাও রেখেছিল। আমাকেও তারপর পরেই গঙ্গারামপুরের একটা আবাসিক স্কুলে পাঠিয়ে দেওয়া হলো। আমি শিক্ষিত হলাম, বড় হলাম, নিজের পায়ে দাঁড়ালাম। শ্রীমোহিনী গ্রাম থেকে প্রথম গ্র্যাজুয়েট হলাম। ততদিন কাকাই সংসার চালাতে। আমি চাকরি পেয়ে বাড়ি করতে শুরু করলাম, কিন্তু বাবা হারিয়ে গেছেন চিরকালের জন্য। আমি চুপ করে রইলাম। আজম খাও কিছু বলছেন না। তিনি সম্ভবত বুঝতে পারেননি এমন কোনো বেদনাদায়ক ঘটনা শুনতে হবে। সুপ্রকাশ হঠাৎ ঝাঁঝিয়ে উঠল, আপনারা বারবার বলছিলেন না যে কেন আমি ওই মুখাটাকে নিয়ে এমন পাগলামি করছি? মুহূর্তে উঠে দাঁড়ালো ও। মুখাটাকে দুহাতে নিয়ে আমাদের সামনে তুলে ধরল। এই সেই 12 বছর আগের কালগোমেরা পুজোর ওরান কালীর মুখা। এটাই বাবা তাঁর জীবনের শেষ রাতে বানিয়েছিলেন আমার ভবিষ্যতের বিনিময়ে। এবার আমাদের অবাক হওয়ার পালা। আজম খাঁ কিন্তু কিন্তু করে বললেন, तुम শিওর হো একদম এটাই সেই মুখোশ যেটা সেদিন তোমার বাবা বানিয়েছিলেন? 100%। সুপ্রকাশ মুখাটা আমার হাতে দিয়ে বলল, এই দেখুন, চোখ দুটো নাকের কতটা কাছাকাছি দেখছেন? এটা ছিল আমার বাবার একান্ত নিজস্ব স্টাইল। তাছাড়া মুখের ভেতর থেকে অত বড় বেরিয়ে আসা লাল টকটকে জিভ দেখেই আমি চিনেছি বাবা ছাড়া এমন রং আমাদের গ্রামে কেউ বানাতেই পারতো না, এখনো পারে না। আর সবচেয়ে বড় কথা, এই দেখুন। মুখাটাকে উল্টে দিল। এই চিহ্নটা ছিল বাবার ট্রেডমার্ক। বাবা তো নিরক্ষর ছিলেন, এই ছাপটা নিজের হাতের কাজ বোঝানোর জন্য রেখে দিতে। আমি কিন্তু কিন্তু করেও মুখাটা চেয়ে হাতে নিলাম। আয়তনে সাধারণ মুখোশের মতোই, তবে ওজনে বেশ ভারী। পেছন দিকে একটা ত্রিভুজের মধ্যে গোল চিহ্ন আঁকা। বললাম, এটা কি ছাতিম গাছের কাঠ দিয়ে তৈরি? না, বাবা গামারি কাঠ দিয়ে ওরানকালের মুখা বানাতে। সুপ্রকাশ বলল। আমি ঘুরিয়ে ফিরিয়ে দেখছিলাম মুখাটা। খাঁ সাহেবও আমার দিকে ঝুঁকে এসেছিলেন। গোটা মুখাটাই হাঁড়ির কালি দিয়ে কালো রং করা। এতদিন কেটে গেছে বলে অবশ্য সেই কালো রং মুছে গিয়ে ছাইয়ের মতো সাদা রং ধারণ করেছে। মুখের হাঁ গহ্বর দিয়ে অনেকটা বড় লাল টকটকে জিভ বাইরে বেরিয়ে এসেছে। চোখ দুটো সাদা, বড় বড়। চোখের মণি দুটো লাল কালো মেশানো। সব মিলিয়ে বেশ রাগী একটা দেবী মূর্তি। এমনি কিছু মনে হয় না, কিন্তু বেশ কিছুক্ষণ এক নাগাড়ে তাকিয়ে থাকলে মনের মধ্যে অজান্তেই যেন একটা ভয় জেগে ওঠে। ইনি তবে দিনাজপুরের ত্রিমোহিনী গ্রামের উড়ানকালী দেবী। সুপ্রকাশের কথা অনুযায়ী এর কোপেই মারা গিয়েছেন ওর বাবা। এসব কি সত্যি হয় আদৌ, নাকি অশিক্ষার কুসংস্কার এই সমস্ত গ্রামের রন্ধ্রে রন্ধ্রে এমন গেঁথে রয়েছে যে যুক্তি দিয়ে কোনো কিছু ব্যাখ্যা করতে ভুলে গেছে ওরা? নিজে শিক্ষক হয়ে সুপ্রকাশও সেই চিরাচরিত ধ্যান ধারণা থেকে বেরোতে পারছে না। কিন্তু একটা কথা অস্বীকার করে উপায় নেই, মুখাটার গায়ে একটা বিশ্রী পচা গন্ধ। ঘরের কোণে কোনো ইঁদুর মরে পচে গেলে যেমন গন্ধ ছাড়ে তেমনি। কিন্তু মুখাটা তো ফাঁপা, স্পষ্ট দেখতে পাচ্ছি কোনো পোকামাকড়ও গায়ে লেপটে নেই। খাঁ সাহেব বললেন, সবই বুঝলাম, কিন্তু তোমার বাবা তো এটা বানিয়েছিলেন বঙ্গালের সেই গ্রামে, সেটা লখনৌয়ের নখাস বাজারে এলো কি করে? কেসে?
এটাই এটাই আমারও প্রশ্ন। সুপ্রকাশের চোখ মুখ মুহূর্তে চঞ্চল। নিয়ম অনুযায়ী গমেরা পুজোর পর ওই মোকাগুলোকে শ্মশানে চিতায় পোড়ানো হয়। গ্রামের সবাই মানে যে আগে মোকার ভেতরে মন্ত্রপুত জল ছিটিয়ে প্রাণ প্রতিষ্ঠা করা দেবতা উপদেবতারা চিতায় পোড়ার সঙ্গে সঙ্গে মুক্তি পান। পরের বছর আবার তাঁদের প্রাণ প্রতিষ্ঠা করা হয় নতুন মোকায়। আমরা ভাই বোনেরা তখন এমনি ছোট, তার উপরে বাবা ওইভাবে চলে যাওয়ায় সেই কালগামিরার বছরে ওই মোকাটাকে কি করা হয়েছিল তা খেয়াল পড়ছে না। তবে কেউ না কেউ যে এটা সুযোগ বুঝে সরিয়ে নিয়ে বিক্রি করে দিয়েছে তা তো বোঝাই যাচ্ছে। अब तुम क्या करोगे, कुछ सोचा है? খাঁ সাহেব বললেন। সুপ্রকাশ এবার একটু ইতস্তত করে বলল, এই মোকাটা কিনে আনার পর থেকে একটা অদ্ভুত ব্যাপার ঘটছে। আমি বললাম, কি অদ্ভুত ব্যাপার? সুপ্রকাশ এবার একটু কাশল, তারপর নিচের ঠোঁটটা কামড়ে ধরে বলল, যেদিন প্রথম মোকাটা কিনে হোটেলে আসি সেদিন কিন্তু আমি তখনও এটাকে চিনতে পারিনি। আমাদের অধিকার জিনিস ভেবে কিনে এনেছিলাম, কিন্তু সেদিন রাতে একটা কাণ্ড হলো। মোকাটা টেবিলের ওপরে রেখে খেয়ে দিয়ে বিছানায় শুয়ে ঘুমিয়ে পড়েছিলাম। সেদিন বেশ ঠান্ডা ঠান্ডা আবহাওয়া ছিল, ঘুমটাও তাড়াতাড়ি এসেছিল। বেশ গাঢ় ঘুমে তলিয়ে গিয়েছিলাম, কিন্তু হঠাৎ কি একটা অস্বস্তিতে ঘুমটা ভেঙে যায়। চোখ খুলতেই প্রথমে গাটা কেমন শিরশির করে উঠল। অন্ধকার ঘরে মম করছে কিসের গন্ধ একটা। গন্ধটা এতটাই তীব্র যে নাক বন্ধ হয়ে আসছে যেন। আমি ধড়মড়িয়ে উঠে বসলাম। অন্ধকারের মধ্যে হাতড়ে হাতড়ে মোবাইলটা আলো জ্বালালাম, কিন্তু কিছুই ঠাহর আমি করতে পারলাম। জানলা ভালো করে ভেতর থেকে নিজের হাতে বন্ধ করে শুয়েছি। এমন উগ্র গন্ধ ঘরের মধ্যে কোথা থেকে আসছে। আস্তে আস্তে যত গন্ধের মাত্রাটা বাড়তে শুরু করলো ততই আমার মস্তিষ্কের মধ্যে কি একটা হতে লাগলো। গন্ধটা যেন খুবই চেনা, কোথায় যেন আগে পেয়েছি। গন্ধটা আমাকে যেন অতীতের কোনো একটা কিছু মনে করাতে আপ্রাণ চেষ্টা করছিল, কিন্তু আমি কিছুতেই মনে করতে পারছিলাম না। শেষে রাত পেরিয়ে যখন ভোর হয় তখন হঠাৎ বিদ্যুতের ঝলকের মতো মনে পড়ে গেল, আরে এটা তো একটা বিশেষ ধরনের তামাকের গন্ধ, যেটা কাজের সময় বাবা খেতেন। আমার ছোটবেলায় বাবার কাছে গেলে এই গন্ধটা আমি পেতাম। ছোটবেলায় অনেক স্মৃতির মধ্যে এই গন্ধটাও যেন সোয়েটারে বুনে দেওয়া ওই উলের মতন জড়িয়ে রয়েছে। কথাটা মনে পড়তেই আমার কি মনে হলো, বিছানা থেকে নেমে ছুটে গেলাম মোকাটার দিকে। আশ্চর্য হয়ে দেখলাম মোকাটা কিছুটা কোনাকুনি বেঁকে আছে, আমার খাটের দিকে হেলে রয়েছে। বড় বড় চোখে অন্তর্ভেদী দৃষ্টি দিয়ে যেন দেখছে আমাকে, অথচ আমার স্পষ্ট মনে আছে শোয়ার আগে আমি সেটাকে উল্টো দিকে মুখ করে রেখেছিলাম। সুপ্রকাশ থামল। ওর চোখ দুটো অস্বাভাবিক জলজল করছে। কিছুক্ষণ তীক্ষ্ণ চোখে আমাদের দিকে তাকিয়ে থেকে বলল, ত্রিমোহিনী গ্রামে থাকার সময় শুনেছিলাম যে মোকা বানিয়ে কেউ অপঘাতে মারা গেলে তার আত্মা ভর করে সেই মোকার উপর। আমার দৃঢ় বিশ্বাস বাবার আত্মা এখনো রয়েছে এই মোকার ভেতরে। কিছু এটা বলতে চাইছে সে আমাকে। कहना क्या चाहते हो? আজম খান বললেন। সুপ্রকাশ এবার ধীরে ধীরে দুদিকে মাথা নাড়ল। তা এখন বুঝতে পারছি না, কিন্তু যখনই ঘরের মধ্যে একা রয়েছি আমি যেন অনুভব করছি এই ঘরে আমি একা নেই। এই মোকা যেন সারাক্ষণ আমায় লক্ষ্য করছে। তার ভেতরের উত্তপ্ত নিঃশ্বাস যেন আমার গায়েও এসে লাগছে। সময় সময় যেন তার রূপ বদলে যাচ্ছে। কেমন একটা মাংস পচা গন্ধ আমি চারপাশে পাচ্ছি। সুপ্রকাশ যেগুলো বলছে সেগুলো সত্যি হচ্ছে কিনা তা ওই বলতে পারবে, কিন্তু মাংস পচার মতো গা গুলানো জৈব গন্ধটা যে আমিও পাচ্ছি তা তো অস্বীকার করে লাভ নেই। सुप्रकाश, আজম খাঁ এবার বললেন, मुझे लगता है एका एका सारा दिन এই ঘরের মধ্যে বন্দি থেকে তোমার এরকম বহম হচ্ছে একরকম, বুঝলে? এটাকে এক ধরনের হ্যালুসিনেশন বলে। তুমি যত তাড়াতাড়ি সম্ভব বাড়ি ফিরে যাও।
বাড়ি বলতে তো বাবা মা কেউ নেই আমার। সুপ্রকাশ একটা নিঃশ্বাস ফেলল। বাবা মারা যাওয়ার কয়েক মাসের মধ্যেই শোকে দুঃখে মা মারা যান। আমি তখন গঙ্গারামপুরের হোস্টেলে, বাড়িতে কাকা কাকিমা আর ছেলে মেয়েরা। কাকা অবশ্য আমাকে ছেলের মতোই ভালোবাসতে। বাবা চলে যাওয়ার পর কাকার ধীরে ধীরে মোকা তৈরিতে নাম হতে থাকে। একসময় কাকাই দিন রাত এক করে মোকা বানিয়ে সংসার চালিয়েছে। এখন সংসারের অবস্থা অনেকটা ভালো। কাকার অধীনে এখন কিছু ছেলেও কাজ করে। আমিও আমার মাইনের বেশিরভাগটাই পাঠিয়ে দিই। কাকার পরিবারই এখন আমার পরিবার। সে যাই হোক, আজম খান বললেন, তুমি বাড়ি ফিরে যাও। तुम घर को लौट जाओ सुप्रकाश। তোমার ভাবগতিক আমার ভালো ঠেকছে না। যাব। সুপ্রকাশ কেমন শূন্য চোখে বিড়বিড় করল। বাবা বললেই চলে যাব। সেদিন আজম খানের সঙ্গেই সুপ্রকাশের হোটেল থেকে ফিরে এসেছিলাম। ফেরার সময় খাঁ সাহেব মুখে কিছু না বললেও তার কপালের ভাঁজগুলো বলে দিচ্ছিল তিনি বেশ দুশ্চিন্তায় রয়েছেন। দোকানের সামনে এসে নামার পর বিড়বিড় করে বলেছিলেন, ব্যাপারটা কি বলুন তো লাহিড়ী সাহেব? সত্যি কি ওই মুখোশের মধ্যে কিছু লুকিয়ে রয়েছে, নাকি পুরোটাই ছেলেটার মনের ভুল, ওয়াহম, হ্যালুসিনেশন? আমি সেই কথার উত্তর না দিয়ে বলেছিলাম, আচ্ছা আমাকে একবার নখাসে সেই রাতের বাজারে নিয়ে যেতে পারবেন? হ্যাঁ, কেন পারবো না? খাঁ সাহেব মাথা নেড়েছিলেন। যেদিন বলবেন, কিন্তু সেখানে গিয়ে কি হবে? যার কাছ থেকে সুপ্রকাশ মুখাটা কিনেছিল তার সঙ্গে একবার কথা বললে মনে হয় কোনো আন্দাজ পেলেও পাওয়া যেতে পারে, আমি বলেছিলাম। हाँ बहुत खूब, নিয়ে যাব। আজম খান বলেছিলেন, দরअसल কি জানেন লাহিড়ী সাহেব, ও ছেলেটা অত দূর থেকে এসে এখানে একা একা রয়েছে, তো কোনো বিপদে না পড়ে যায়, তাই একটু চিন্তা হচ্ছে। চিন্তা বা কৌতূহল যে আমারও হচ্ছিল না তা নয়, বিশেষত যখনই উড়ানকালীর মুখাটার কথা মনে পড়ছিল। একটা সাধারণ প্রাকৃতিকভাবে বানানো গ্রাম্য মুখোশ। অমন মুখোশ আমি অজস্র দেখেছি, কিন্তু তবুও ওই মুখাটার মধ্যে কি একটা অদ্ভুত জিনিস যে আছে সেটা আমি ঠিক ব্যাখ্যা করতে পারছি না। একটা কাঠের তৈরি মুখোশ, তার মধ্যে কি কোনো দেবতা বা উপদেবতার প্রাণ আদৌ প্রতিষ্ঠা করা যেতে পারে? কেউ অনিয়ম করলে তার আত্মাই বা কি করে সেই মুখায় প্রবেশ করতে পারে? মাংস পচা গন্ধটাই বা কোথা থেকে আসছিল? দিনাজপুরের সেই ত্রিমোহিনী গ্রামের লোকেরা আবার উৎসবের পর মুখাগুলোকে মরা মানুষের মতো শ্মশানে চিতায় পোড়ায়। অনেকগুলো মুখ একসঙ্গে চিতার লেলিহান শিখায় রাতের অন্ধকারে পুড়ছে। ধীরে ধীরে রং গলে যাচ্ছে, আগুন গ্রাস করছে মুখ, চোখ, নাক। ভাবলেই কেমন যেন গাটা শিরশির করে ওঠে। মুখার মধ্যে আত্মা থাকার থিওরিটাকে যেন আমার অবচেতন মন ধীরে ধীরে সুপ্রকাশের মতোই বিশ্বাস করতে শুরু করে। যাই হোক, পরের দিন সকালেই ভেবেছিলাম আবার খাঁ সাহেবের দোকানে যাব, কিন্তু হঠাৎ একটা বিপর্যয়ে কয়েকদিনের জন্য আমার দৈনন্দিন রুটিনে তুমুল অদল বদল হয়ে গেল। নকাশ বাজারেও যাওয়া হলো না, আর সুপ্রকাশের খোঁজও নেওয়া হলো না। আমার মাসি সেদিন রাতেই হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন। গভীর রাতে হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার বললেন বেশ বড়সড় একটা অ্যাটাক হয়ে গিয়েছে, কয়েকদিন অবজারভেশনে রাখতে চান। সেই খবর পেয়ে আমার মা আবার কলকাতায় বসে এমন উদ্বিগ্ন হয়ে পড়লেন যে একদিকে এখানে হাসপাতালে মাসি, আর অন্যদিকে কলকাতায় মায়ের সঙ্গে ঘন ঘন ফোনাফুনিতে কয়েকদিন আমি অন্যদিকে তাকাবার ফুরসত পর্যন্ত পেলাম না। মা খালি বলতে লাগলেন, তুই দিদিকে নিয়ে কলকাতায় চলে আয়, বুঝলি, তাড়াতাড়ি আয়। কিন্তু মাসিও কিছুতেই মেসমশাইয়ের স্মৃতি ছেড়ে কলকাতা ফেরত যেতে রাজি নন। এইসব মিটিয়ে মাসিকে বাড়িতে সুস্থ করে নিয়ে আসতে আসতে প্রায় 2 সপ্তাহ কেটে গেল। এই কয়েকদিন আমি খাঁ সাহেবের কাছ থেকে কোনো খবর পাইনি। অবশ্য পাওয়া সম্ভবও নয়, কারণ খাঁ সাহেব এমনই এক অদ্ভুত মানুষ, আজকের দিনে দাঁড়িয়ে মোবাইল ফোন ব্যবহার করেন না। যাই হোক, ফুরসত পেতেই আমি আবার কিছুদিন পর গেলাম খাঁ সাহেবের লস্যির দোকানে। খাঁ সাহেব দোকানেই ছিলেন। আমাকে দেখে সামান্য হেসে বললেন, আসুন আসুন জনাব, আসুন। এই কদিন কোনো পাত্তাই নেই কেন?
আমি ভাবলাম না বলে কয়ে ঘরে চলে গেলেন নাকি। আমি সংক্ষেপে গোটা বিষয়টা বলে জিজ্ঞেস করলাম, আচ্ছা সেই ছেলেটার কি খবর, সুপ্রকাশ? ও ব্যাপারটা মিটে গেছে জনাব। আজম খাঁ একটা নিশ্চিন্তের হাসি হেসে বললেন, ও লড়কা ওর বাড়িতে ফিরে গেছে। ও আচ্ছা নাকি? আমার সঙ্গে অবশ্য দেখা হয়নি আর। আমিও কয়েকদিন নানা ঝঞ্ঝাট মে ব্যস্ত ছিলাম। আমার দোকানের এক কর্মচারী ওদিকে থাকে। 3-4 दिन पहले তাকে খবর নিতে হোটেল में পাঠিয়েছিলাম, সেই এসে জানান। যাক, अकेला लड़का परदेश में आया था, মাথা খারাপ করছিল, দেশে ফিরে গেছে, ভালো হয়েছে, তাই না বলেন? সে তো বটেই। আমি এক গ্লাস কেশর বাদাম লস্যি নিয়েছিলাম, তাতে লম্বা চুমুক দিলাম। তবে ব্যাপারটা ভারী ইন্টারেস্টিং ছিল। কিন্তু পশ্চিমবঙ্গের কোনো এক অখ্যাত গ্রামের একটা মুখোশ কিনা পাওয়া গেল লখনৌয়ের নখাস মার্কেটে, তাও আবার সেটা ছেলেটার বাবারই হাতে বানানো। इंटरेस्टिंग। मुझे लगता है वो नकाब का जिंदा हो जाना वो लड़के का वहम ही था। হাতের আঙুল নেড়ে বললেন আজম খান। না হলে আপনি বলেন কাঠের একটা খেলনা, সেটা কখনো নিঃশ্বাস ফেলতে পারে? কেন জানি না, খবরটা শুনে আমি খাঁ সাহেবের মতো অতটা নিশ্চিন্ত হতে পারলাম না। কেমন যেন খচখচ করছিল মনের ভেতরটা। সুপ্রকাশকে সেদিন যতক্ষণ দেখেছি বেশ দৃঢ়চেতাই মনে হয়েছে। ওর স্বর্গত বাবার বানানো উড়ানকালীর মুখা নিয়ে যথেষ্ট সিরিয়াস ছিল। যদিও কোনো কারণে ওকে দিনাজপুরের সেই গ্রামে ফিরে যেতেই হয়, ও কি মুখাটা নিয়ে যায়নি? সেদিন আর খাঁ সাহেবের সঙ্গে আড্ডাটা জমল না। লস্যির গ্লাসটা শেষ করে উঠে পড়লাম। খাঁ সাহেব 2-1 প্রশ্ন করলেন, শরীর খারাপের দোহাই দিয়ে বেরিয়ে এলাম দোকান থেকে। বেরিয়ে কি যে হলো, কোনো এক মন্ত্র বলে একটা টাঙা ডেকে নিয়ে চললাম চকের সেই হোটেলে, যেখানে সুপ্রকাশ ছিল। কেবলই মনে হচ্ছিল আমাদের জানার বাইরেও হয়তো এমন কিছু ঘটতে পারে যেটা আমরা কল্পনাই করতে পারছি না। ঘিঞ্জি বাজারের মধ্যে হোটেলটা খুঁজে বের করতে খুব একটা অসুবিধা হলো না। রিসেপশনে সেদিনের সেই মাঝবয়সী লোকটাই বসে বসে সামনের ছোট পুরনো দিনের টিভিতে একটা সিনেমা দেখছে। খাঁ সাহেবের সঙ্গে সুপ্রকাশের কাছে এসেছিলাম বলে পরিচয় দিতে মনে হলো চিনতে পারল, কিন্তু ভাবলেশীন মুখে পান চিবিয়ে যেতে লাগলো। আমি বললাম, সুপ্রকাশ বলে ছেলেটির সঙ্গে খুব দরকার, একটু ফোন নাম্বারটা দেবেন? আপনাদের রেজিস্টারে আছে তো নিশ্চয়ই? লোকটার মুখটা নিমেষে আরো গম্ভীর হয়ে গেল। পাশের একটা ময়লা বাটিতে পানের পিক ফেলে মাথা নাড়ল। বলল নাকি মালিকের হুকুম ছাড়া কাউকে রেজিস্টার দেখানোর নিয়ম নেই। দিন না প্লিজ। আমি গলায় মাখন মাখিয়ে অনুরোধ করলাম, খুব দরকার আসলে ওর সাথে। লোকটার কানে কথা গেল বলে মনে হলো না। টিভিতে যখন হিরোর সঙ্গে ভিলেনের জোর মারপিট হচ্ছে, এক দৃষ্টিতে সেদিকে তাকিয়ে পান চিবিয়ে যেতে লাগলো। আমি বাধ্য হয়ে একটা 200 টাকার হলদের নোট বাড়িয়ে দিলাম। দেখুন না একটু প্লিজ। এবার কাজ হলো। মিনিট 2-1 মধ্যে সুপ্রকাশের ফোন নাম্বার ঠিকানা আমার হাতে চলে এলো। দেখলাম সুপ্রকাশ ফোন নাম্বারের সঙ্গে দিনাজপুরের গঙ্গারামপুরের একটা ছেলেদের হস্টেলের ঠিকানা লিখেছে। রিসেপশনের লোকটাকে ধন্যবাদ জানিয়ে বাইরে এসে আমি আর দেরি করলাম না, ফোন করলাম সুপ্রকাশের নম্বরে। আমার ষষ্ঠেন্দ্রিয় বলছিল ওকে ফোন করলে আমি নিশ্চয়ই কিছু জানতে পারবো। প্রথমবার ফোনটা বেজে বেজে কেটে গেল। দ্বিতীয়বার আবার করবো কিনা ভাবছি, তার মধ্যেই ওই নাম্বার থেকে আমার ফোনে ফোন ঢুকলো। আমি রিসিভ করতেই ওপাশ থেকে একটা রুক্ষ কণ্ঠস্বর ভেসে এলো। হ্যালো, কে বলছেন? সেদিন ওই কিছুক্ষণ কথা বললেও এখন সুপ্রকাশের গলা আমি ঠিকই চিনতে পারলাম। বললাম, সুপ্রকাশ, আমি লখনৌ থেকে ইন্দ্রজিৎ লাহিড়ী বলছি। সেই যে একদিন খাঁ সাহেবের সঙ্গে তোমার হোটেলের ঘরে গিয়েছিলাম, মনে পড়ছে? সুপ্রকাশ সামান্য কিছুক্ষণ থমকে গেল, তারপর স্বাভাবিক কণ্ঠে বলল, হ্যাঁ ইন্দ্রজিৎ বাবু বলুন, কেমন আছেন? আমি তো ভালো আছি, তোমার কি খবর বলো? আমি বললাম, আজম খান বললেন তুমি বাড়ি ফিরে গেছো। ওই ব্যাপারটা কি হলো? কি হলো বলতে, আমি মোঘাটাকে সঙ্গে নিয়ে এসেছি ইন্দ্রজিৎ বাবু। আচ্ছা, তারপর?
আমি একটু ইতস্তত করে বললাম, মানে তুমি যে বলেছিলে মুখা থেকে একটা অন্যরকম গন্ধ, মানে মানে কিরকম একটা অস্বস্তি, সেসব কিছু আর নেই তো? সুপ্রকাশ যেন এবার ইচ্ছে করেই থেমে গেল। বেশ কিছুক্ষণ টেলিফোনের ওপারে বিরাজ করতে লাগলো থমথমে নীরবতা। আমি বেশ বুঝতে পারছিলাম সুপ্রকাশ কিছু বলার আগে সময় নিচ্ছে, গুছিয়ে নিচ্ছে নিজেকে। হয়তো দোলাচলে ভুগছে, আমাকে বিশ্বাস করা যায় কিনা তাই ভেবে। আমিও আর কিছু বললাম না, অপেক্ষা করতে লাগলাম। বেশ কয়েক মিনিট পর সুপ্রকাশ গলা খাঁকারি দিয়ে বলল, আপনাকে দাদা বলেই ডাকছি ইন্দ্রজিৎ বাবু। হয়তো খুব শীঘ্রই একটা অদ্ভুত ঘটনার সম্মুখীন হতে চলেছি। কিরকম? আমি সাগ্রহে ফোনটা কানে চেপে ধরলাম। খাঁ সাহেব যতই যাই বলুন, আমার মন বলছিল মুখার সেই রহস্য এখনো শেষ হয়নি। সুপ্রকাশ আবার একটু দম নিয়ে বলল, আপনি 3 দিনের মধ্যে ত্রিমোহিনী গ্রামে আসতে পারবেন কি? ত্রিমোহিনী? আমি অবাক। মানে দক্ষিণ দিনাজপুরে তোমাদের গ্রামে যেতে বলছো? হ্যাঁ, সেই যে 12 বছর আগে কালঘমিরা হয়েছিল, আবার এই বছর আমাদের কালঘমিরা উৎসব। সুপ্রকাশ বলল, যদি আসতে পারেন একটা আশ্চর্য অভিজ্ঞতার সাক্ষী হলেও হতে পারেন। আমি আপনাকে জোর করছি না, কিন্তু আপনি আমাকে ফোন করেছেন দেখে মনে হচ্ছে ব্যাপারটা হয়তো আপনার আগ্রহ আছে। আমি তাই বললাম আপনাকে। আমি দ্রুত মনের মধ্যে সিদ্ধান্ত নিতে লাগলাম। এমনিতে না যাওয়ার কিছু নেই, আমি চিরকালই ছাড়া গরু, যখন যেদিকে মন চায় ছুটে যাই। তাছাড়া লখনৌতে মাসিও এখন বেশ সুস্থ। সুপ্রকাশ ছেলেটাকে একদিন মাত্র দেখলেও রুক্ষতার আড়ালে বেশ বিবেচক বলেই মনে হয়েছে। কোনো রকম হঠকারী সিদ্ধান্ত নেওয়ার মতো ছেলে বলে একেবারেই মনে হয়নি। সে যখন এইভাবে ডাকছে, নিশ্চয়ই কোনো কারণ আছে। আমি বললাম, বেশ, যাব। আমি তোমাকে আজ রাতের মধ্যেই জানাচ্ছি। আজম খান সব শুনে টুনে বলতে গেলে আকাশ থেকে পড়লেন। क्या कह रहे हैं आप? আপনি তো এখন যাবেন বাঙ্গালে সেই গ্রামে? এই যে বললেন আপনার বাড়ি থেকে সেই জায়গা অনেক দূর। দূর তো বটেই। আমি বললাম, কলকাতায় নেমে সুপ্রকাশদের কাছাকাছি স্টেশনে পৌঁছতেই ট্রেনে রাত কাভার হয়ে যাবে। তারপর ওখান থেকে আরো কত দূর জানি না, তবে ছেলেটা এমনভাবে বললো না গিয়েও পারছি না। মনের মধ্যে প্রচন্ড একটা কৌতূহল হচ্ছে। খাঁ সাহেব তার সাদা দাড়ি নাড়ালেন। সে ঠিক আছে, কিন্তু গেলে আপনার কোনো বিপদ হবে না তো? বলা যায় না, ওইসব গ্রামে কিন্তু অনেক ধরনের কুসংস্কার থাকে। আমি খাঁ সাহেবের কথায় এবার হেসে ফেললাম। সুপ্রকাশ ছেলেটাকে দেখে তো সেরকম কিছু মনে হলো না। আর একান্তই যদি বিপদ হওয়ার থাকে, বিধির বিধান কে খণ্ডাবে বলুন? वो भी ठीक है। আজম খাঁ মাথা দোলালেন। तो कब जाएंगे सोचा है? आज ही रात? আজ রাতেই যেতাম, কিন্তু আজ শুক্রবার। এখানে রয়েছি যখন, আপনাকে আজ আমাকে নখাস বাজারে সেই মাঝরাতের মার্কেটে নিয়ে যেতে হবে। আবার নখাস? আপনারা বাঙালিরা পারেনও বটে। আজম খাঁ কাঁধ ঝাঁকালেন। জো হুকুম। আগেই বলেছি, লখনৌ শহরে আমি আগে বহুবার এসেছি। বলতে গেলে এখন এই শহর আমার দ্বিতীয় বাড়ি। ঘুরেছি অনেক পুরনো গলি, কেল্লা, অজস্র প্রাচীন অট্টালিকায়। তবু আজ নখাস বাজারে রাত 2টোর সময় না এলে জীবনে বিস্মিত হওয়ার অনেক কিছু বাকি থাকত। নখাস বাজার লখনৌয়ের পুরনো পট্টিতে। বাদেওয়ান কলোনির পাশ দিয়ে যে কানা গলি এঁকে বেঁকে সোজা গিয়ে শেষ হচ্ছে মুশির আলম সাহেবের ইমামবাড়ায়, তার পাশ দিয়ে আমরা দুজন কিছুক্ষণ আলো আঁধারিতে হাঁটতেই পৌঁছে গেলাম নখাসে। এমনিতে সাধারণ বাজারের চেয়ে আলাদা কিছু নয়। অনেকটা পাহাড়ি উপত্যকার গ্রামগুলোতে যেমন স্থানীয় লোকেরা জামা কাপড়ের পসরা সাজিয়ে বসে থাকে, এও অনেকটা সেরকমই। স্থায়ী দোকান বলতে কিচ্ছু নেই। ওই কানাগুলির দুপাশে ফুটপাতেই বসে আছে বিক্রেতারা। তাদের বিক্রি বাটার জিনিসের মধ্যে জ্বলছে নিভু নিভু আলো। আলোর অস্পষ্টতার জন্যই হয়তো গোটা পরিবেশটা কেমন একটা ছমছমে রূপ নিয়েছে। লক্ষ্য করছিলাম ক্রেতারা এদিক ওদিক সতর্ক চোখে তাকাতে তাকাতে হাঁটছে।
নিচু হয়ে বসে থাকা বিক্রেতাদের সঙ্গে দরদাম করছে। বিক্রেতাও গলা নামিয়ে কথা বলছে, হাতে করে জিনিস তুলে দেখাচ্ছে। আজম খানের দিকে তাকাতে তিনি চাপা গলায় বললেন, অ্যান্টিক জিনিস সব এভাবে তো বিক্রি করা বারো, তাই লুকিয়ে ছুপিয়ে কারবার চলছে। পুলিশও টাকা খায়, কিছু বলে না। আমার জিনিসগুলো দেখার যে লোভ হচ্ছিল না তা নয়, কিন্তু আজ যে কাজে এসেছি সেটা আগে করা উচিত ভেবে নিজেকে সংবরণ করলাম। ঘড়িতে 3:30। এই মধ্যরাতে এমন একটা নিষিদ্ধ জায়গায় এসেছি ভেবে কেমন একটা অস্বস্তিও হচ্ছিল। খাঁ সাহেব মৃদুমন্দ গতিতে হাঁটতে হাঁটতে পৌঁছলেন বাজারের একদম শেষ প্রান্তে। সেখানে টিমটিম আলো জ্বালিয়ে এক প্রান্তে বসে আছে এক মহিলা। মাথার ঘোমটা প্রায় নেমে এসেছে বুক পর্যন্ত, হাতে মোটা মোটা রাজস্থানী ঘরানার বালা। আজম খান ইঙ্গিতে ফিসফিস করলেন, ওর কাছ থেকে সুপ্রকাশ মুখোশটা কিনেছিল, 450 রুপয়া দাম পড়েছিল। আমি পায়ে পায়ে এগিয়ে গেলাম, কিন্তু একদম কাছে না গিয়ে একটু তফাতে দাঁড়িয়ে মহিলার বিক্রি বাটার জিনিসগুলো দেখতে লাগলাম। লক্ষ্য করলাম গোটা নখাস বাজারের থেকে এর বিক্রির জিনিসগুলো যেন একটু আলাদা। বেশিরভাগ বিক্রেতার কাছেই হয় নবাবী আমলের ঝাড়বাতি, পুরনো কয়েন, পেছন দিক থেকে টানা পাখা, নানা রকমের পাথর বসানো বাক্স, ঝর্ণা কলম, এইসবের স্টক। সেগুলোর কোনোটা নবাব সুজাউদ্দৌলার, কি কোনোটা বেগম হজরত মহলের, কিংবা কোনোটা নবাব বিরজিস কাদেরের নামে বিক্রি হচ্ছে। সত্যি মিথ্যে যাচাই করার অবকাশ নেই। নিলে নাও, না নিলে নিও না। কিন্তু এই মহিলার কাছে ওইসব কিচ্ছু নেই। এই মহিলার সামনে যে গোটা কয়েক জিনিস রয়েছে প্রত্যেকটি এককালে জীবন্ত প্রাণী ছিল। বড় বড় জমিদার বাড়ি বা নবাবের অট্টালিকায় যেমন শিকার করা বাঘ বা হরিণের মুখ সাজানো থাকে। আমি সামনের দিকটায় তাকালাম। কাকাতুয়ার মতো একটা পাখি, যদিও আয়তনে অনেকটা বড়, জলজলে চোখে তাকিয়ে রয়েছে সামনের দিকে। প্রথমে দেখলেই সেই দৃষ্টির তীব্রতা লক্ষ্য করে চমকে উঠতে হয়, পরে ভালো করে দেখলে বোঝা যায় চোখটা পাথরের। গোটা পাখিটাই স্টাফ করা। শুধু কাকাতুয়া নয়, মহিলাটির সামনে ছোট বড় নানা রকমের পাখি থেকে শুরু করে 1.5 হাত লম্বা গোসাপ জাতীয় সরীসৃপও রয়েছে, সবই স্টাফ করা। সরীসৃপগুলো দেখলেই কেমন গা গুলিয়ে উঠছে, যদিও মহিলাটি ভাবলেশহীন মুখে বসে আছে। এই গভীর রাতে এমন একটা মৃত প্রাণীকে নিয়ে এভাবে বাজারের একদম শেষ প্রান্তে বসে থাকতে ওর ভয় করছে না? আমি এগিয়ে গিয়ে হাঁটু মুড়ে মহিলাটির সামনে বসতেই সে বেশ আগ্রহী চোখে আমার দিকে তাকাল। क्या चाहिए बाबू? আমি ভনিতা না করে বললাম, এক ধরনের মুখোশ খুঁজছি, মামুলি কাঠের তৈরি, খড়িমাটি সিঁদুর দিয়ে রং করা, বড় বড় চোখ, ঠাকুরের মুখোশ। তারপর বেমালুম মিথ্যে বললাম, কদিন আগে এখানেই দেখে গিয়েছিলাম, টাকা ছিল না বলে কিনতে পারিনি। মহিলার চোখে কোনো ভাবান্তর হলো না। তার পায়ে বোধহয় মশা কামড়াচ্ছিল। এক হাত দিয়ে মশা তাড়াতে তাড়াতে বলল, সেট ছিল এক পিস, বিক্রি হয়ে গেছে। আমি কৃত্রিম আফসোসে ঠোঁটে আওয়াজ করে উঠলাম, যা, কি হবে তাহলে? আমার যে ওই রকম মুখোশ ভীষণ দরকার। এইরকম আর নেই। মহিলা এবার হাত বাড়িয়ে সামনের জিনিসগুলো দেখালো। এখান থেকে লিয়েন, বালা বালা জিনিস সব, 200 বছরের পুরানো। আজম খান ততক্ষণে আমার পাশে এসে হাঁটু গেড়ে বসেছেন। আমি খান সাহেবের দিকে একবার তাকিয়ে বললাম, না, আমার ওই মুখোশটাই চাই, আরেক পিস আনিয়ে দিতে পারবে না? মহিলা এবার হাত উল্টে বলল, এসব জিনিস এক পিস করেই আছে বাবু, আর কোথায় পাবো? একটু দেখো না প্লিজ, আমি ভালো দাম দেব। আমি গলায় আকুতি ফুটিয়ে তুললাম, তোমার কাছে এসব জিনিস যে সাপ্লাই করে তার সঙ্গে একটু কথা বলে আনাতে পারবে না? মহিলা বলল, আমার সাপ্লায়ার সেটা দিয়ে যায়নি, এখানে এমনি বসেছিলাম, একটা লোক এসে বেঁচে গিয়েছিল। আমার এসব জন্তু জানোয়ার নিয়ে কারোবার, এসব মুখোশ টুখোশ আমি তো রাখতেও চাইনি, তখন তো বুঝিনি যে বিক্রি হবে। কিরকম লোক বলো তো? আমি উৎসুক চোখে জিজ্ঞেস করলাম, এখানকার না বাইরের? উতনা মানে নেই বাবু, রোগা করে কালা মতন। মহিলা এবার শাড়ির ভেতর থেকে মোবাইল ফোন বের করলো।
আমার নাম্বার নিয়ে যান, 10-12 দিন পর ফোন করবেন। যদি আসে আপনাকে জানাবো। নমস্তে। নখাস থেকে যখন টাঙ্গায় চেপে খান সাহেবের দোকানে পৌঁছলাম, তখন পূব আকাশে সূর্য উঁকি দিয়েছে। ওদিকটা পুরো লাল হয়ে রয়েছে। আজম খান অনেকক্ষণ কোনো কথা বলেননি। দোকান থেকে বেরিয়ে আসার সময় আমি বললাম, তাহলে খাঁ সাহেব এবারের মতো বিদায়, পরে যখন আসবো আবার দেখা হবে। খাঁ সাহেব বললেন, আপনি কি আজই বেরিয়ে যাচ্ছেন নাকি? আমি কাঁধ ঝাঁকিয়ে বললাম, তাছাড়া আর উপায় কি? সুপ্রকাশ 3 দিনের মধ্যে যেতে বলেছে। আজকের বিকেলের ফ্লাইটে কলকাতা পৌঁছে গেলে কাল ওখান থেকে দিনাজপুরের ট্রেনে চড়তে পারবো। ও প্লেনের টিকিট কি কেটে ফেলেছেন? খাঁ সাহেব আবার প্রশ্ন করলেন। আমি বললাম, হ্যাঁ, আমার এজেন্টকে বলে দিয়েছি সকালে ফোন করে। দেখি বিকেলের দিকে একটা টিকিট নিশ্চয়ই পেয়ে যাব। খাঁ সাহেব এবার একটু দোনো মনে করলেন। 2 টিকিট কাটতে বলুন তাহলে আপনার এজেন্টকে। 2? আমি অবাক হয়ে বললাম, আপনি যাবেন নাকি আমার সঙ্গে? কিছু করার নেই। খাঁ সাহেব বললেন, আপনার কথা শুনে আমারও কৌতূহল হচ্ছে মিস্টার লাহিড়ী। ও লকেলা লড়কা আবার নতুন কি বিপদে জড়িয়ে পড়লো কে জানে। আমি তো এমনিতেও একা মানুষ। আপনি যখন যাচ্ছেনই চলেন, আমিও ঘুরে আসি। আজ রাতটা কলকাতায় কোনো হোটেলে কাটিয়ে কাল দিনাজপুর যাব না হয়। নতুন একটা দেশ দেখা তো হবে। আমি থাকতে আপনি হোটেলে উঠবেন কেন খাঁ সাহেব? আমি হাসলাম। ধুর, তা আবার হয় নাকি? আপনি প্যাকিং শুরু করে দিন, আমি হোটেলে ফিরে এজেন্টের সঙ্গে কথা বলছি। आजम खान নিজের মনেই মাথা নাড়লেন। पता नहीं उस लड़के के मन में क्या चल रहा है, पता नहीं। আজম খান যে এর আগে একবারও কলকাতা আসেননি তা নয়, তবু কলকাতা বলে যে আলাদা কোনো স্টেশন রয়েছে তা উনি জানতেন না। আমার বাড়ির গাড়ি এসে আমাদের দুজনকে কলকাতা স্টেশনে ছেড়ে দিয়ে যেতে তিনি বেশ আশ্চর্য হলেন। কলকাতা নামেও কোনো স্টেশন আছে? আছে বই কি, আমি মুচকি হাসলাম। হাওড়া শিয়ালদার মতো অত ট্রেন না ছাড়লেও এখান থেকে এখন বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ ট্রেন ছাড়ে। আসুন। কলকাতা স্টেশন থেকে রাধিকাপুর এক্সপ্রেসে যখন আমরা উঠলাম তখন ঘড়িতে সন্ধ্যে 7টা। আমাদের গন্তব্য কালিয়াগঞ্জ বলে একটি স্টেশন। সেখানে পৌঁছব আগামীকাল সকাল 7টা নাগাদ। কালিয়াগঞ্জ দিনাজপুরেই, রায়গঞ্জের পরের স্টেশন। সুপ্রকাশের সঙ্গে ফোনে কথা হয়ে গেছে, সে কালিয়াগঞ্জ স্টেশনে আমাদের জন্য অপেক্ষা করবে। ওর সঙ্গেই আমরা পৌঁছবো সেই ত্রিমোহিনী গ্রামে। আজম খান ট্রেনে উঠে বেশ ছড়িয়ে ছিটিয়ে বসলেন, তারপর বললেন, আচ্ছা, সুপ্রকাশ ইতনি জলদি করছে কেন সেটা তো বুঝতে পারছেন লাহিড়ী সাহেব? 3 দিন পরে কি আছে যে ওর এত জলদবাজি? আমি গরম চায়ে চুমুক দিয়ে বললাম। সুপ্রকাশের কথা শুনে আমি ক্যালেন্ডারে দেখেছিলাম আগামীকাল অম্বুবাচী শেষ। কালই তার মানে ওদের গ্রামের সেই গমিরা নাচের শেষ দিন। আমার মনে হয় ওই উৎসবের কোনো একটা সম্পর্ক আছে এর সঙ্গে, কারণ সুপ্রকাশ ফোনে বলল যে কাল গমিরার নাচের সময় ওর বাবা মারা গিয়েছিলেন। 12 বছর পরেও আবার এখন সেই কাল গমিরা চলছে। কালই সেই উৎসবের শেষ দিন। কালিয়াগঞ্জ স্টেশনটা বেশ ফাঁকা ফাঁকা, ভিড় তো নেই, বরং পরিষ্কার পরিচ্ছন্ন। এদিক ওদিক যে কয়েকজন কুলি গামছা পেতে অলসভাবে প্ল্যাটফর্মে শুয়েছিল। রাধিকাপুর এক্সপ্রেস বাঁশি বাজাতে বাজাতে ঢোকা মাত্র সবাই শশব্যস্ত হয়ে উঠে তৈরি হতে লাগলো। ট্রেন ঢোকার কয়েক মিনিটের মধ্যেই আমি প্ল্যাটফর্মে সুপ্রকাশকে দেখতে পেয়ে গেলাম। কথা মতো ও টিকিট কাউন্টারের সামনেই দাঁড়িয়েছিল, কিন্তু ও যত আমাদের কাছে এগিয়ে আসতে লাগলো তত চমকে উঠতে লাগলাম। মাত্র কয়েকদিনের মধ্যে এ কি আমূল পরিবর্তন ছেলেটা। লখনৌয়ের হোটেলেও ওকে বেশ ছন্নছাড়া মনে হয়েছিল, কিন্তু এবার যেন পার্থক্যটা কয়েক গুণ বেশি প্রকট। এই কয়েকদিনে অসম্ভব রোগা হয়ে গেছে সুপ্রকাশ। কণ্ঠার হাড় দুটো যেন বেরিয়ে আসছে বাইরে, মুখের মাংস উধাও, গালের দুপাশের হাড় উঁচু হয়ে রয়েছে, গায়ের রঙও বেশ কালো লাগছে। চুল দেখে বোঝাই যাচ্ছে বেশ কদিন হলো তাতে কোনো চিরুনি পড়েনি। তার উপর পেটের কাছে
কি একটা জিনিসও চেপে ধরে রেখেছে একটা একটা বস্তার মধ্যে। ঠিক ঠাহর করা যাচ্ছে না। খাঁ সাহেব বলেই ফেললেন, अरे सुप्रकाश, ये क्या हाल बना रखा है अपने आप का? हाँ, क्या हुआ है तुम्हें? সুপ্রকাশ ম্লান হেসে বলল, আর কি হবে খাঁ সাহেব, আমারও প্রতি যে কি যাচ্ছে তা আমি জানি। কেন? তুমি যে বললে এখন মোটামুটি সব ঠিক আছে। আমি হাঁটতে হাঁটতে প্রশ্ন করলাম। সব ঠিক আছে মানে কাল বৈশাখী ঝড় ওঠার আগে যেমন সব দিক শান্ত হয়ে যায় তেমনই হতো চিন্তা। সুপ্রকাশ স্টেশনের বাইরে বেরিয়ে হাতছানি দিয়ে একটা পুরনো দিনের মারুতি ভ্যান ডাকল। আপনাকে সবটা বলবো বলেই তো আসতে বললুম। আসুন, এই গাড়িতে উঠুন, আপনাদের জন্য গঙ্গারামপুর থেকে ভাড়া করে নিয়ে এসেছি। এখান থেকে তোমাদের গ্রাম কত দূর? আমি গাড়িতে উঠে প্রশ্ন করলাম। তা প্রায় ধরুন 2 ঘন্টার রাস্তা তো বটে। সুপ্রকাশ ড্রাইভারকে গাড়ি স্টার্ট দিতে বলে আমার দিকে তাকালো। কালিয়াগঞ্জ পেরিয়ে কিছু দূর গেলেই অবশ্য ওই কুসুমন্ডি ঢুকে যাব। তারপর বুনিয়াদপুর গঙ্গারামপুর পেরিয়ে টাঙ্গন নদীর পার বরাবর গেলেই তো ত্রিমোহিনী গ্রাম। আসলে গঙ্গারামপুরের পর থেকে রাস্তা বড় খারাপ, নেই বললেই চলে, তাই একটু বেশি সময় লাগবে আর কি। নদীর নাম টাঙ্গন? আমি বললাম, এই প্রথম নাম শুনলাম। সুপ্রকাশ চোখের তলায় কালি নিয়ে হাসল। আপনারা কি করে শুনবেন? টাঙ্গন জলঙ্গি ছোট একটা নদী, বাংলাদেশের পদ্মার উপনদী। এদিকে কিছুটা চলে এসেছে আর। ओ पेट में क्या पकड़ के खड़े हो भाई? আজম খান জিজ্ঞাসা করলেন। সত্যি কথা, সুপ্রকাশের সঙ্গে ব্যাগ বা কোনো মালপত্র কিছুই নেই। চটের বস্তা সমেত ওই উঁচু জিনিসটা কেমন যেন বিসদৃশ লাগছে। সুপ্রকাশ আবার হাসল। আপনি যা ভাবছেন সেটাই খাঁ সাহেব, নকাশ বাজার থেকে কেনা সেই মুখা। হ্যাঁ, এখানে সেটা টেনে নিয়ে এসেছো কেন? আমি অবাক হলাম। বাড়িতে রেখে আসা গেল না? না, আমি তো এই কয়েকদিন হোস্টেলে ছিলাম, আজ আপনাদের সঙ্গে গ্রামে ফিরছি। গাড়ির পেছনের ডিকিতে আমার মালপত্র রয়েছে। সুপ্রকাশ এবার দ্রুত মাথা নাড়ল, চাপা গলায় বলল, তাছাড়া পরিস্থিতি যা দাঁড়িয়েছে, বাবাকে এক মুহূর্ত একা রাখা যাচ্ছে না, বুঝলেন কিনা? আজম খান আর আমি এবার মুখ চাওয়াচাওয়ি করলাম। সুপ্রকাশের মনের মধ্যে যে কোনো একটা চিত্ত বৈকল্য হয়েছে তা লখনৌতেই টের পেয়েছিলাম, কিন্তু সেটা যে এমন আকার ধারণ করেছে আন্দাজ করতে পারিনি। সুপ্রকাশ আমাদের মনের অবস্থা বুঝতে পেরেই বোধহয় তাড়াতাড়ি বলে উঠল, আমি জানি আপনারা ভাবছেন আমার মাথা খারাপ হয়ে গিয়েছে, কিন্তু বিশ্বাস করুন, এই কয়েকটা দিন এই মুখাটার দিকে তাকালেই আমি বাবার কণ্ঠস্বর শুনতে পেয়েছি। কত কথা যে বাবার সঙ্গে বলেছি। मैंने सोचा था तुम घर वापिस आ गए हो, तुम्हारा पागलपंती कम हो गया है, लेकिन वो मेरा वहम था। आजम खान রীতিমতো উষ্মা প্রকাশ করে বললেন, तो तुम्हारे पिताजी क्या कह रहे हैं? সুপ্রকাশ এবার কাতর গলায় বলল, আমি জানি আপনারা বিশ্বাস করবেন না, কিন্তু এখানেও তো কাউকে বলতে পারছি না। ব্যাপারটা এতটাই স্পর্শকাতর। যেদিন আপনারা লখনৌতে আমার হোটেলে থেকে চলে গেলেন, সেদিন রাতেই আমার মাঝরাতে ঘুম ভেঙে গেল। ঘুম ভাঙতেই সেদিন দেখি যে উল্টো দিকে ঘুরিয়ে রেখে শোয়া সত্ত্বেও ওই উড়ানকালী ঠাকুরের মুখাটা আমার দিকেই তাকিয়ে রয়েছে। শুধু যে তাকিয়ে রয়েছে তা নয়, চোখে চোখ পড়তে আমার মনে হলো যেন বাবার গলা শুনতে পেলাম। সুপ্রকাশের ঠোঁট দুটো থরথর করে কাঁপছে। বিশ্বাস করুন, হুবহু সেই একই গলা, এক বলার ভঙ্গি। क्या कह रहे हैं तुम्हारे बाबा? আজম খান জিজ্ঞেস করলেন আবার। আমি স্পষ্ট শুনতে পেলাম বাবা আমাদের গ্রামের ভাষায় বললেন, বুধন, তুই আমাকে ত্রিমোহিনী নিয়ে চ। কালগমিরা নাচের যে আবার সময় হয়ে এলো। সেবার আমি নাচ দেখতে পারিনি, তারপর থেকে বড্ড ছটফট করছি। বলতে বলতে সুপ্রকাশের মুখ চোখ লাল হয়ে যাচ্ছিল আস্তে আস্তে। ए बुधन कौन है? বুধন আমার ডাক নাম। বাবা মা ওই নামেই আমায় ডাকতেন ছোটবেলায়, এখন আর ওই নামে কেউ ডাকে না। সুপ্রকাশ অধীর হয়ে ঝুঁকে পড়ে আমার হাত চেপে ধরল। আপনি বিশ্বাস করুন ইন্দ্রজিৎ দা, তারপর থেকে যতক্ষণ না হোটেল থেকে বেরিয়ে স্টেশনে গিয়েছি,
কলকাতার ট্রেন ধরেছি, মাথার মধ্যে কেউ যেন একই কথা রেকর্ড বাজানোর মতন অনবরত বলে গিয়েছে। হ্যাঁ, প্রথমে ভেবেছিলাম মনের ভুল, এখানে ফিরে এসেও সেই জন্য ত্রিমোহিনী যায়নি। গঙ্গারামপুরে আমার হোস্টেলের ঘরে ছিলাম, কিন্তু ওই প্রতিটা রাতে বাবার সেই কাতর অনুরোধ শুনতে শুনতে আমি পাগল হয়ে গিয়েছিলাম। একই কথা, ত্রিমোহিনী নিয়ে চলো আমায়, কাল গমিরার নাচ দেখব। আমি ভালো করে সুপ্রকাশকে দেখছিলাম, দেখে মনে হচ্ছিল না ছেলেটা মিথ্যে বলছে, আর মিথ্যে বলবেই বা কেন। কিন্তু কিন্তু ওর মুখ দেখে অসুস্থ লাগলেও অপ্রকৃতিস্থ মনে হচ্ছে না। কিন্তু ওর কথাগুলো যদি সত্যি ধরে নি, এ কি সম্ভব? 12 বছর আগে মারা যাওয়া একজন মানুষ কিভাবে একটা কাঠের মুখোশের মধ্যে আটকে থাকতে পারে? তুমি তো এখন গঙ্গারামপুরে থাকো, ত্রিমোহিনীতে এখন তোমাদের কেউ থাকে? আজম খান জিজ্ঞেস করলেন। কাকা কাকিমা থাকে। সেদিন বললাম না, চাকরি পাওয়ার পর আমাদের কাঁচা বাড়িটাকে পাকা করেছি। তাছাড়া কাকা এখন মোখা তৈরিতে খুব নাম, মোখা বিক্রি করে মোটামুটি ভালোই আয় হয়। 2 জন কর্মচারীও রাখা হয়েছে। কাকার 2 মেয়ে 1 ছেলে। মেয়েদের বিয়ে হয়ে গিয়েছে, আর ছেলে পরেশ গ্রামই থাকে। বছর 12-13 বয়স হবে। আমি বললাম, বুঝলাম, তা তুমি এখন কি করবে ভাবছো? সুপ্রকাশ একটা লম্বা নিঃশ্বাস ফেলল। বাবা চান আমি বাবার বানানো এই মোকা পরে গমিরা নাচ করি। তারপর কাল গমিরা উৎসব শেষ হলে অন্য মোকাগুলোর মতো এটাকেও শ্মশানের চিতায় দাহ করলে বাবার আত্মা চিরতরে মুক্তি পাবে। তুমি নাচ করবে? আমি বিস্মিত হয়ে বললাম, তুমি ওই মোখা নাচ পারো নাকি? আপনাকে লখনৌতে বলেছিলাম না দাদা, ভুলে গেছেন? সুপ্রকাশ ম্লান হাসল। আমরা তো রাজবংশী। ছোটবেলায় আমাদের গ্রামের প্রত্যেককে বাধ্যমূলক ওই গমিরা নাচ শিখতে হয়। আমার বেশ মনে আছে, যখন ছোট ছিলাম 3-4 বার মাসান কালী, এই দুয়ার দুয়ারি, এই জিতুয়া পুজো, এইসবেতে নেচেছিলাম। আসলে প্রাচীনকালে এদিক থেকে কামরূপ সাম্রাজ্য তো একেবারেই কাছে ছিল। কামরূপের তান্ত্রিক পুজোর নাচের সঙ্গে আমাদের ওই গম্ভীরা নাচের বেশ মিল আছে। কথা বলতে বলতে ত্রিমোহিনী গ্রামে গিয়ে যখন পৌঁছলাম, তখন বেলা প্রায় 10টা। ত্রিমোহিনী গ্রামটা একেবারেই ছোট। একপাশ দিয়ে ছোট্ট একটা নদী বয়ে গেছে কুলকুল করে। সুপ্রকাশ আগেই বলেছিল নদীটার নাম তুলাই। তুলাই নদীর পাশ দিয়ে লম্বাটে ধরনের গ্রামটায় তেমন কোনো পাকা বাড়িই নেই। দেখেই বোঝা যায় গোটা গ্রামটাই চরম গরিব। সুপ্রকাশ গাড়ি যেখানে থামাতে বলল, সেখানে একটা ছোট একতলা পাকা বাড়ি। দেখেই বোঝা যায় নতুন তৈরি করা হয়েছে। ও বলল, এ আমাদের বাড়ি, আসুন আসুন, কাকা ভেতরেই আছে। তোমাদের বাড়িটাই কি এই গ্রামের একমাত্র পাকা বাড়ি? হ্যাঁ। সুপ্রকাশ বলল, ওই যে বললাম, কাকা এখন মোখা শিল্পী হিসেবে বেশ নাম করেছে, আর আমিও চাকরি পাওয়ার পর সাহায্য করছি। আমার তো আর নিজের বলতে কেউ নেই, কাকা কাকিমাই চা আছে। বলতে বলতে সদর দরজা দিয়ে ঢুকে ও এগুলো ভেতরের দিকে। গ্রামের বাড়িগুলোর মতো এই বাড়িটাও বেশ ছড়ানো। দরজা দিয়ে ঢুকেই চওড়া উঠোন, একপাশে ধানের মড়াই, উঠোন পেরিয়ে 1 চালা পাকা একটা বাড়ি। তার খোলা বারান্দায় বসে আছেন এক প্রৌঢ়। তার হাতে তুলি, সেই তুলি আঁকিমুকি খেলছে একটা কাঠের ছাঁচের ওপর। তার আশেপাশে একই কাজ করছে আরো কয়েকজন লোক। সবার গভীর মনোযোগ কাজের দিকে। আমাদের দিকে তাদের নজর পড়লই না বলতে গেলে। প্রৌঢ় চোখে ঢাউস চশমা, গায়ের রং বেশ কালো, মাথার চুলে সাদা পাক ধরেছে। সাদা একখানা ধুতি হাঁটু পর্যন্ত পরে কাজ করে চলেছেন। ভালো করে দেখলে সুপ্রকাশের সঙ্গে মুখের মিল বোঝা যায়। ইনি নিশ্চয়ই সুপ্রকাশের কাকা। পেছনের দেওয়ালে একটা ছবি আটকানো, একজন লোকের আবক্ষ ছবি। সুপ্রকাশ ইঙ্গিতে ছবির দিকে দেখালো, আমার বাবা। আমার কি মনে হলো, মোবাইলে একটা ছবি তুলে নিলাম সুপ্রকাশের বাবার। দালানে সবাই কাজ করছে বলে বেশি কাছে যাওয়ার উপায় নেই, তাই ছবিটা একটু দূর থেকে নিতে হলো। তাতে অবশ্য সুপ্রকাশের কাকা ও অন্যান্যরাও চলে এলো ফ্রেমে। আজম খান সুপ্রকাশের বাবার ছবির দিকে তাকিয়ে চাপা গলায় বললেন, या अल्लाह, यही है वो जो सारा दिन सुप्रकाश के कान भर रहा है। আসুন,
আমার কাকা। সুপ্রকাশ প্রৌঢ়ের কাছে গিয়ে দাঁড়ালো। তারপর অবদ্ধ ভাষায় কিছু কথা বলতে লাগলো। প্রৌঢ় শুনতে শুনতে আমাদের দিকে এক ঝলক তাকালেন, তারপর আবার সুপ্রকাশের দিকে মুখ ফিরিয়ে শুনে যেতে লাগলেন। আজম খান এবার আমার কাজ ঘেঁষে দাঁড়িয়ে বললেন, কি বুঝছেন? আমি তো এক বর্ণ বুঝতে পারছি না, এদের মতলব ঠিক কি আছে বলেন তো। আমি স্মিত হেসে কিছু বললাম না। খাঁ সাহেবের জানার কথাও নয়, এটা এখানকার রাজবংশীদের একেবারে গ্রাম্য ভাষা। বাংলার সঙ্গে সামান্য মিল থাকলেও এত জড়ানো উচ্চারণের জন্য আমাদের পক্ষে বোঝা সম্ভব নয়। আমি ফিসফিসিয়ে বললাম, সুপ্রকাশ ওর কাকার কাছে আমাদের পরিচয় দিচ্ছে মনে হচ্ছে খাঁ সাহেব। খুদা হাফিজ। আজম খান চোখ বন্ধ করে বিড়বিড় করলেন, আপনার পাল্লায় পড়ে কোথায় যে এসে পড়লাম, ভালোই ভালোই বাড়ি ফিরতে পারলে হয়। মিনিট পাঁচেক পর সুপ্রকাশ আমাদের দিকে তাকালো। কাকা, আপনাদের পরিচয় পেয়ে খুশি হয়েছে। আজ রাতেই কালগমিরা পুজো, এখনো সব মোকা শেষ হয়নি, তাই কথা বলতে পারছেন না। চলুন আপনাদের থাকার ঘরে নিয়ে যাই। উনি কি বললেন তোমার বাবার ঘটনাটা শুনে? আমি না জিজ্ঞেস করে আর পারলাম না। উঠোনের একপাশে কয়েকটা ছোট ছেলে মেয়ে ছোটাছুটি করে নিজেদের মধ্যে খেলছে। সুপ্রকাশের কথা অনুযায়ী এখন গ্রামে উৎসব চলছে, কিন্তু কোনো গান বাজনা শোনা যাচ্ছে না। সেটা হয়তো এই গ্রামের আর্থিক অসচ্ছলতার জন্য। সুপ্রকাশ আমাদের উঠোন পেরিয়ে অন্য একটা বাড়িতে নিয়ে গেল। এটা একই বাড়ির চৌহদ্দির মধ্যে আর একটা একতলা বাড়ি। সেখানকার একটা ঘরে ঢুকে আমাদের ব্যাগগুলো রেখে নিচু গলায় বলল, আসলে আমি কাকাকে কিছু জানাইনি। আগে এই বছর সেবারের মতোই কালগমিরা, নিয়মকানুন অনেক কড়া। এমনিতে গমিরা নাচের প্রতিটা মোকাকেই লোকে প্রচণ্ড ভয় করে, তার মধ্যে ওড়ানকালীর মোকা তো সবচেয়ে ভয়ঙ্কর। বাবা চলে যাওয়ার পর থেকে প্রতি বছর ওটা কাকাই বানাচ্ছে, এবারও বানিয়েছেন। আমি যে আসল সময় যে নতুন মোকাটা পাল্টে এটা করে দেবো সেটা কেউ জানে না, বুঝলেন তো। সে কি? আমি বিস্মিতভাবে বললাম, কিন্তু তুমি তো আজ হঠাৎ করে এসেছো এই গ্রামে, তোমার নিশ্চয়ই আগে থেকে ওই মুখা পরে নাচার কথা ছিল না? সবাই যখন দেখবে তুমি নাচছো, বাধা দেবে না? সেই ব্যবস্থা হয়েছে ইন্দ্রজিৎদা। সুপ্রকাশ বলল, গমিরা নাচের সময় নাচের দল দুই ভাগে নাচে, বুঝলে। একদল মুখোশ ছাড়া নাচে, অন্য দল মুখোশ পরে নাচে। দুটো দলের মধ্যে নাচের প্রতিযোগিতা চলে বলতে পারে। মানে সেই গান গিয়ে নেচে নেচে যে পালাগুলো হয় সেরকম? সুপ্রকাশ দুপাশে মাথা নাড়ল। না, আমাদের গমিরাই কোনো গান নেই। নদীর ওপরে বাংলাদেশের রাজশাহীতে এক ধরনের গম্ভীরা নাচ হয়, সেখানে নাচ গান হয়। আমাদের শুধুই বাজনার নাচ। নাচের ওই দুটো দলের জন্য একজন করে সর্দার গোছের লোক থাকে। সে নাচে না, তাকে বলে দেবাংশী। দেবাংশীরা আমাদের রাজবংশীদের মধ্যে তান্ত্রিক গোছের বলতে পারে। দেবাংশীর তত্ত্বাবধানে নাচ হয়। গোটা গ্রাম দেবাংশীকে তখন ভগবানের মতো মানে। একটু অন্যথা হলেই যে না হলে বিপদ নেমে আসবে। এবার হয়েছে কি, আমার ছোটবেলার বন্ধু তারও হলো ওই নাচিয়েদের দলের দেবাংশী। সুপ্রকাশ গলা একেবারে খাদে নামিয়ে নিয়ে এলো। ওদের পরিবারের বংশ পরম্পরায় এই কাজ করে। ওকে আমি পুরো ব্যাপারটা ফোনে বলেছি, অনেক কষ্টে রাজিও করিয়েছি। তার জন্য অবশ্য আমার বেশ কিছুটা টাকা খসবে। আমাদের প্ল্যানটা হলো, ওর দলের যে ছেলেটি ওড়ানকালীর মোকা পরে নাচতে নামার কথা ছিল, তাকে তারকা না হবে না, বলো ওই মোকা পরে আমি নাচবো। আমি বলে ফেললাম, তাতে আবার কিছু ক্ষতি হবে না তো? কথাটা মুখ ফসকে বলে ফেলে নিজেরই কেমন যেন লাগলো। মনে হলো এইসব অলৌকিক কাণ্ড কারখানা শুনতে শুনতে নিজের অজান্তেই আমিও কেমন যেন কুসংস্কারাচ্ছন্ন হয়ে উঠছি। এরা না হয় এইসব বুজরুকিতে বিশ্বাস করে যে সাত্ত্বিকভাবে মুখা না বানালে বিপদ হবে, অমুক আচার বিচার না মানলে অনর্থ হবে। কিন্তু আমিও কি তাই মানতে শুরু করলাম নাকি? সুপ্রকাশ আমার দিকে তাকিয়ে গাঢ় স্বরে বলল, বাবা নিজেই যখন সেটা চাইছেন, ক্ষতি হবে কেন ইন্দ্রজিৎদা? কাহিনীর প্রথমেই যে কথাটা বলেছিলাম, ঘুরে ফিরে আবার তাতেই এলাম।
জীবনে এত কিছু দেখেছি, এত বিচিত্র অভিজ্ঞতার সম্মুখীন হয়েছি, কিন্তু দক্ষিণ দিনাজপুরের অখ্যাত গ্রাম ত্রিমোহিনীতে কাটানো আষাঢ় মাসের অম্বুবাচীর সেই রাতের মতো হাড় হিম করা অভিজ্ঞতা আমার খুব কমই হয়েছে। সত্যি বলতে কি, রাতের বিছানায় একা যখন শুয়ে থাকি, জানলা দিয়ে বাইরের নিকষ কালো আকাশে তারা দেখতে দেখতে ঘুম আসতে চায় না। হঠাৎ করেই মনে পড়ে যায় সেই রাতের কথা, আর মনে পড়লে আজও বুকের ভেতরটা কেমন ধরাস ধরাস করতে থাকে, গলার কাছটা শুকিয়ে আসে। মনে হয় আমার মাথার ওপাশেই যেন নিঃশ্বাস ফেলছে কেউ। বিকট একটা চিৎকার শুনতে পাই দূর থেকে। ত্রিমোহিনী গ্রামে তুলাই নদীর পাশের শ্মশান ঘেঁষা ফাঁকা জায়গাটায় যখন আমি আর আজম খান পৌঁছলাম, তখন সন্ধে হয়ে এসেছে। সুপ্রকাশ বিকেল থাকতেই আমাদের সঙ্গে দেখা করে চলে গিয়েছিল ওর নিজের কাজে। আমাদের সাহায্যের জন্য দিয়ে গিয়েছিল ওর কাকার ছেলেটাকে। ছেলেটার নাম পরেশ, 12-13 বছর বয়স। বাংলায় প্রচন্ড টান থাকলেও স্কুলে পড়ছে বলে তবু ভালো করে শুনলে বোঝা যায় কি বলছে। দুপুরে ছিমছাম নিরামিষ তরকারি ভাত খাওয়ার পর একটু বিশ্রাম নিতে না নিতেই পরেশ আমাদের পথ দেখিয়ে নিয়ে গেল তুলাই নদীর ধারে। সেখানে তখনও মোখা নৃত্যশিল্পীরা আসেনি, বরং কয়েকজন পালোয়ান জাতীয় লোক হাত পা নাড়িয়ে দৈহিক কসরত দেখাচ্ছে। আজম খান সকালে এসে থেকেই কেমন যেন চুপ করে গিয়েছিলেন, হয়তো চারপাশের পরিবেশটাকে একেবারেই বুঝে উঠতে পারছিলেন না বলে। এখন পালোয়ানদের দেখে আমার কানের কাছে এসে ফিসফিস করলেন, अरे बाप रे लाहिड़ी साहब, ये मैं क्या देख रहा हूँ? यहाँ पर तो बॉडी बिल्डर भी आ गए हैं। আমি ট্রেনে আসার সময় গমিনা নাচ সম্পর্কে ইন্টারনেটে একটা বই পড়তে পড়তে এসেছিলাম। সেই সুবাদে একটু হলেও ধ্যান ধারণা হয়েছে আমার। বললাম, না খাঁ সাহেব, এই দৈহিক কসরত গমিনা নাচে চলে আসছে সেই সম্রাট অশোকের আমল থেকে। সম্রাট অশোক? আজম খাঁ বেশ অবাকই হয়েছিলেন। হ্যাঁ, মৌর্য আমলে বছরে একটা সময় রাজারা বিহার যাত্রার মাধ্যমে রাজ্য দর্শন করতেন। সঙ্গে থাকত প্রয়োজনীয় জিনিসপত্র আর মুখোশ পরা নৃত্যশিল্পীরা। সম্রাট অশোকের সময় থেকে সেই বিহার যাত্রা পরিণত হয় ধর্মযাত্রায়। সেই ধর্মযাত্রায় ঢাক আর কাঁসর ঘণ্টা বাজিয়ে মুখোশ পরে নাচ হতো। পালোয়ানরা এইরকম কসরত দেখাতো। আসলে সম্রাট অশোক মুখোশ নাচের মাধ্যমে ধর্মপ্রচার করতে চেয়েছিলেন সাধারণ মানুষের মধ্যে। সেই সব প্রথাই এই গমিনা নাচের মতো সময়ের সঙ্গে সঙ্গে চলে আসছে। সমঝা, আপনি অনেক স্টাডি করেছেন। খাঁ সাহেব দূরে আঙুল দেখিয়ে ইশারা করলেন। এবার ওদিকে দেখুন। আমি আজম খানের আঙুল অনুযায়ী তাকিয়ে দেখলাম, আমাদের কথার ফাঁকে কখন যেন শ্মশানের পাশের সমতল জায়গাটা সাজিয়ে ফেলা হয়েছে। বেশ অনেকটা চওড়া বাঁধানো চাতাল, তার ওপর দিয়ে ঝলমল করছে নানা রঙিন ফিতে। চারপাশে জ্বালানো হয়েছে হ্যাজাক। আস্তে আস্তে ভিড় জমছে চারপাশে। এখনই তার মানে নাচ শুরু হবে। আমি বিড়বিড় করলাম। পরেশ বলে সুপ্রকাশের কাকার ছেলেটা এতক্ষণ আমাদের পাশে চুপ করে দাঁড়িয়েছিল। এখন আমার কথাটা শুনতে পেয়ে ঘাড় নেড়ে বলল, না বাবু, আগে দেবাংশী দুজন আসবে, মন্তর পড়বে, তারপর গমিরা শুরু হবে। সুপ্রকাশ কাকে কি বলে গেছে জানি না, তবে কয়েকজন আমাদের বেশ খাতির করছিল। সুপ্রকাশের কাকা আসার পর আমাদের সকলের জন্য একটা প্লাস্টিকের চেয়ার পেতে দেওয়া হলো। আমরা তাতে বসলাম। এখানকার নারী পুরুষ সবাই উবু হয়ে বসে রয়েছে চারপাশে গোল করে। মেয়েদের কারুর কারুর কোলে ছোট বাচ্চা, একপাশে ঢাক বাজছে। মুখা নাচ সম্পর্কে আগে থেকে নিষেধাজ্ঞার জন্যই হোক বা এতদিন ধরে সুপ্রকাশের কাছ থেকে নানা প্রবাদ শোনার জন্য হ্যাজাকের আলোয় চারপাশটা বেশ রহস্যময়ই লাগছিল। কেন জানি না মনে হচ্ছিল এমন কিছু সাক্ষী হতে যাচ্ছি যা চিরকাল মনের মধ্যে গাঁথা থাকবে। সুপ্রকাশের কাকা চুপচাপ বসেছিলেন। আমার সঙ্গে চোখাচোখি হতে বিজাতীয় ভাষায় কিছু বললেন। আমি কিছুই বুঝতে না পেরে অপ্রস্তুতভাবে হাসলাম। পরেশ পাশ থেকে সেই টান দেওয়া বাংলায় বলল, বাবা বলছে আপনাদের কোনো অসুবিধা হচ্ছে না তো? নাচ এক্ষুনি শুরু হবে, তখন কোনো কথা বলবেন না। এখানে এসে স্তব দেখছি অনেকেই এসে সুপ্রকাশের কাকার পা ছুঁয়ে প্রণাম করে যাচ্ছে। সুপ্রকাশ তাহলে ঠিকই বলেছিল।
ওর কাকার এখন বেশ খাতির গ্রামে। আমি সৌজন্যের হাসি হেসে কিছু একটা বলতে যাচ্ছিলাম, এমন সময় আচমকা প্রচন্ড জোরে কাঁসর ঘন্টা বেজে উঠল, আর দুপাশ থেকে নাটকীয় ভঙ্গিতে মঞ্চে আবির্ভূত হলো দুটো নাচের দল। সুপ্রকাশের কথা সঠিক, একদল লাল টকটকে ধুতি মালকোচা মেরে হাঁটু অব্দি পরে রয়েছে, ঊর্ধ্বাঙ্গে সাদা ফতুয়া, গলায় নানা রকমের ছোট বড় হার। অন্য দলের পরনেও একই পোশাক, কিন্তু তাদের মুখে রয়েছে বিশাল বিশাল মুখা। প্রতিটি ভয়ঙ্কর দর্শন। শিল্পীদের অনাবৃত হাতে আলতা জাতীয় কিছু লেপে আরো ভয়ঙ্কর করা হয়েছে চেহারাগুলো। প্রতিটি দলে নাচিয়ে রয়েছে 4 জন করে, তার পাশে পাশে কপালে লাল তিলক এঁকে পা ফেলছে একটা একটা করে লোক। আমি অনুমানে বুঝলাম এই দুজনই সেই দেবাংশী। মঞ্চের একেবারে মধ্যিখানে এসে জোরে জোরে মন্ত্রোচ্চারণের ঢঙে দেবাংশী দুজন কিছু উচ্চারণ করতে লাগলো। আর চোখে আজম খানের দিকে তাকিয়ে দেখি তার মুখ চোখ বদলে গেছে। খোলা আকাশের নিচে বসে ওপরে তাকিয়ে কিসব বিড়বিড় করছেন। আমি মৃদু ঠেলা মেরে বললাম, খাঁ সাহেব, সুপ্রকাশকে চিনতে পারছেন? हाय अल्लाह, हाय अल्लाह। খাঁ সাহেব সাদা চোখে নাচের দলটার দিকে তাকালেন। इनमें से कैसे पहचानूं जनाब? अच्छा अच्छा, वो बोली टोली होबे ना तो? আমি ভালো করে দলটার দিকে তাকালাম। ওই তো সেই উড়ানকালী ঠাকুরের মুখা, যেটা প্রথম দেখেছিলাম লখনৌয়ের সেই হোটেলে। সেই করাল দর্শন মুখার আড়ালে যে মানুষটা ঢাকের তালে দ্রিমি দ্রিমি ভঙ্গিতে নেচে চলেছে, তাকে চিনতে আমার অসুবিধা হচ্ছিল না। তার কারণ অন্য নাচিয়েদের তুলনায় তার লাফের গতি বা উচ্চতা বেশ লথ, অনভ্যাস হেতু। সুপ্রকাশের মুখ আর মাথায় কাপড় এমনভাবে পেঁচিয়ে জড়ানো যে তাকে চেনার সাধ্য কারণ নেই। পাটের দড়ি দিয়ে মুখাটা চেপে আটকে দেওয়া হয়েছে মুখের সাথে। দেখতে দেখতে আমি অনুভব করলাম এই নাচ জানা না জানা এমন কিছু ব্যাপার নয়। নাচের কলাকৌশল বলতে কিছুই নেই, খালি বড় বড় লাফ দিয়ে দিয়ে ঢাক আর কাশির তালে তালে নেচে যাও। পাশে একটা খুট করে শব্দ পেয়ে দেখি সুপ্রকাশের কাকা নিবিষ্ট মনে চেয়ে আছেন নাচের দিকে। তার হাতের আঙুলগুলো বোধ হয় উত্তেজনায় ঈষৎ কাঁপছে, ঠোঁট ফাঁক হয়ে গেছে, বিড়বিড় করছেন কিছু। নাচের লয় ক্রমেই দ্রুত হচ্ছিল। মুখা পরিহিত শিল্পীরা ক্রমেই তাদের হাতের লাঠির মতো জিনিসগুলো নিয়ে তেড়ে যাচ্ছিল মুখোশহীন শিল্পীদের দিকে। আমি চাপা গলায় পরেশকে জিজ্ঞেস করলাম, কোন দল জিতবে? পরেশ একটুর জন্য না চোখ সরিয়ে উত্তর দিল, মুখার দল, ওদেরই তো জিততে হবে, না হলে দেবতা শান্ত হবে কি করে, আর মুখাগুলো চিতায় পুড়বে কি করে? আমি মাঝে মাঝে তাকাচ্ছিলাম উড়ানকালীর মুখাটার দিকে। সত্যি কি সেই মুখার মধ্যে এখন বাস করছে সুপ্রকাশের বাবার আত্মা, যাকে চিরতরে তৃপ্তি দিতে আজ আসরে নেমেছে সুপ্রকাশ? কিন্তু কেন? 12 বছর আগে সেই দুর্ঘটনার পর আবার এই কালগভীরা নাচের আসরে ওই মুখা পরে নাচলে কেন তৃপ্তি পাবে সুপ্রকাশের বাবার আত্মা? আমি একটু ঝুঁকে আজম খানকে সেই কথাটাই জিজ্ঞেস করতে যাচ্ছিলাম। ওদিকে বাজনা তখন চরম জোরে বাড়ছে। স্পষ্ট বুঝতে পারছি এ বছরের মতো গভীরা নাচ শেষ পর্বে এসে পৌঁছেছে। এমন সময় যেটা ঘটল সেটা ভাবলে এখনো আমার বুকের ভেতরটা হিম হয়ে আসে। উড়ানকালীর মুখা পরিহিত সুপ্রকাশ লাফাতে লাফাতে এদিক ওদিক চক্রাকারে পাক খেতে শুরু করলো। ও যেন আর ওর মধ্যে নেই, কেউ যেন অমোঘ এক ঘূর্ণিপাকে ঘোরাচ্ছে ওকে পুতুলের মতো। একটু আগে সেই অনভ্যস্ত শ্লথ গতি তো নেই, বরং রুদ্ধশ্বাস জোরে পাক খেয়ে চলেছে ও। এতটাই দ্রুত যে সবাইকে বাদ দিয়ে চারপাশে গোল করে বসে থাকা মানুষ ওর দিকেই চেয়ে রয়েছে। সুপ্রকাশ এত জোরে ঘুরছে যে ওর ঠোঁটের দুপাশ দিয়ে ফেনা বেরিয়ে আসছে, কিন্তু তবু ও গতি কমাচ্ছে না। প্রতিটি পাকে প্রায় এক মানুষ সমান লাফিয়ে আবার পড়ছে মঞ্চে, তারপর আবার পাক খাচ্ছে। হাতের লাঠিখানা কখন খসে পড়েছে হাত থেকে আমি বিস্ফারিত চোখে দেখছিলাম। সুপ্রকাশের গতি ঠিক স্বাভাবিক মনে হচ্ছিল না আমার।
শুধু আমার নয়, কারোরই। কি ভেবে আমি উঠে দাঁড়াতে যাচ্ছিলাম, কিন্তু তার আগেই চরকি পাক খেতে খেতে ও এসে পড়লো আমাদের একদম সামনে। তারপর হঠাৎ সব ঢাক কাশির আওয়াজ ছাপিয়ে একটা জান্তব আওয়াজ করে আমাদের ঠিক পাশ থেকে তুলে নিল ওর কাকাকে। প্রবল আস্ফালনে ঘোরাতে শুরু করলো শূন্যে। দুই দলে দুই দেবাংশী হকচকিয়ে গেল এই ঘটনায়। নাচের দলের দেবাংশী মন্ত্র ভুলে চেঁচিয়ে উঠল কিছু, কিন্তু সুপ্রকাশ পরোয়া করল না। কলের পুতুলের মতোই সেই প্রচন্ড গতিতে তার কাকার শরীরটাকে বনবন করে ঘোরাতে লাগলো। ওর পা দুটো মঞ্চের এক জায়গায় কেন্দ্রীভূত হয়ে অক্ষের কাজ করছিল, আর গোটা শরীরটা দেহকাণ্ডের উপর ভর করে ঘুরছিল লাট্টুর মতো। আর ঠিক লাট্টুর মুন্ডুর মতোই দু হাত দিয়ে ওপরে তুলে ধরা ওর কাকার শরীরটা ঘুরছিল প্রায় উল্কার গতিতে। এমন একটা অপ্রত্যাশিত ঘটনায় সবাই ভয়ার্ত মুখে এদিক ওদিক তাকাচ্ছে। আমরাও ভীত সন্ত্রস্তভাবে উঠে দাঁড়িয়েছি। এমন সময় শূন্যে ঘোরাতে ঘোরাতে কাকার শরীরটাকে কোলে নিয়ে ও ধপ করে বসে পড়ল মঞ্চের মাঝখানটায়। বিকৃত একটা উল্লাস করে নিজের হাতের বড় বড় কৃত্রিমভাবে আটকানো নখগুলো শটান ঢুকিয়ে দিল ওর কাকার পেটে। মুহূর্তের মধ্যে গলগলিয়ে রক্ত বেরোতে লাগলো সেখান থেকে। আমরা এতটাই আতঙ্কিত হয়ে গিয়েছিলাম যে নড়তেও পারছিলাম না। দৈত্যরাজ হিরণ্যকশিপু দম্ভ ভরে পুত্র প্রহ্লাদের বিষ্ণু ভক্তিকে তাচ্ছিল্য করে পদাঘাত করেছিলেন স্ফটিক স্তম্ভে। তখন বিষ্ণুর চতুর্থ অবতার নৃসিংহ আবির্ভূত হয়ে হিরণ্যকশিপুকে নিজের দুই উরুর মধ্যে ফেলে নখ দিয়ে রক্তাক্ত করে হত্যা করেন। সুপ্রকাশের এই পাশবিক কাণ্ড আমাকে যেন সেই বিখ্যাত হিরণ্যকশিপু বধের কথা মনে পড়িয়ে দিচ্ছিল। আমার মনে হচ্ছিল উড়ানকালীন মুখার আড়ালে এখন আর সুপ্রকাশ নেই। প্রতিশোধের তীব্র দহনে সেখানে আক্রোশের নিঃশ্বাস ফেলছে ওর বাবাই যেন আজ সেই নৃসিংহ অবতার। আর কাকা হিরণ্যকশিপু। সুপ্রকাশ নেহাতি এক অজুহাত, ঠিক প্রহ্লাদের মতোই। বিকট বিকৃত মরণ চিৎকার। তারপরে দেখলাম ফ্যানার মতো তাজা রক্ত ছড়িয়ে পড়ল গোটা জায়গাটায়। সুপ্রকাশের কাকার নাড়ি ভুড়ি বেরোনো ক্ষত বিক্ষত নিষ্প্রাণ দেহটা এক লহমায় আছড়ে পড়ল মঞ্চের মাঝখানে। আজম খান আজ ফোন করেছিলেন লখনৌ থেকে। কলকাতা থেকে ফেরত যাওয়ার পর অনেক অনুরোধ উপরোধে ভদ্রলোক এখন একটা ফোন কিনেছেন। আমি রিসিভ করতেই কোনো বনিতা না করে বললেন, সুপ্রকাশ ने फोन किया था? না তো। আমি চমকে উঠলাম। দক্ষিণ দিনাজপুরের ত্রিমোহিনী গ্রামের সেই অভিশপ্ত রাতের স্মৃতি এখনো এই 1 মাস পরেও মনে সমানভাবে স্পষ্ট। কিভাবে যে সেদিনের পর টলতে টলতে কালিয়াগঞ্জ ফিরে বাড়ি ফেরার ট্রেন ধরেছিলাম, ভাবলে এখনো হৃদকম্প উপস্থিত হয়। আমি একটা দম নিয়ে বললাম, কি বলল সে, কেমন আছে? আজম খান একটু থেমে বললেন, আচ্ছা হ্যাঁ, আপনাকে শিগগিরই ফোন করবে। কাল জমিনে ছাড়া পেয়েছে। সেদিনের ঘটনার তেমন কোনো সাক্ষী পুলিশ পায়নি, তাই কেস ঢিমেতালেই করছে। ক্লোজ হয়ে যাবে কিছুদিনের মধ্যেই। সে কি? আমি অবাক হয়ে বললাম, সারা গ্রাম তো উপস্থিত ছিল কাল গভীরা নাচের সময়। তো क्या? খান সাহেব একটু থেমে বললেন, 12 बरस पहले কাল গমিরা রাতে সুপ্রকাশের কাকা ওর বাবাকে গলা দবাকে মানে গলা টিপে খুন করেছিল। তারপর সেই ডেড বডি ফেলে দিয়েছিল কারেন্ট হয়ে থাকা জলে, যাতে সবাই ভাবে সুপ্রকাশের বাবা ও বিজলি কি ঝটকে মে মারা গিয়েছিলেন। সেই প্রতিশোধ পরের কাল গমিরায় নিয়েছে ওর বাবা। এতে তো কোনো দোষ নেই, সবই তো উড়ানকালীর আদেশ। অন্তত ও গ্রামের লোকেরা তাই মনে করছে, সবাই সুপ্রকাশের পক্ষে। আমার মনে পড়ল সুপ্রকাশ পুলিশের সঙ্গে চলে যাওয়ার আগে আমার দিকে তাকিয়ে সেদিন ম্লান মুখে হেসেছিল। বাবার মনে যে এই ছিল বুঝিনি ইন্দ্রজিৎদা।
পরক্ষণেই একটা দীর্ঘশ্বাস ফেলেছিল। অবশ্য বুঝিনি তো অনেক কিছুই। 12 বছর আগে বাবার ক্রমাগত নাম ডাক হিংসার কাতর কাকায় যে বাবাকে খুন করেছিল, সেটাও কি বুঝেছিলাম? আমি অধীরভাবে বলেছিলাম, তোমার বাবার অতৃপ্ত আত্মা তাহলে 12 বছর অপেক্ষা করে এই বছরের কালগুমিরাতে প্রতিশোধ নিল সুপ্রকাশ। সুপ্রকাশ কাঁধ ঝাঁকিয়ে ততক্ষণে উঠে পড়েছিল পুলিশ ভ্যানে। চলতে শুরু করেছিল গাড়ি। আমি আর আজম খান আরও প্রচুর গ্রামবাসীর সঙ্গেই ফ্যালফ্যাল করে তাকিয়ে দেখেছিলাম সেই যাত্রা। টেলিফোনের ওপার থেকে আজম খানের স্বরে আবার বর্তমানে ফিরে এলাম। লাহিড়ী সাহাব, সুপ্রকাশ ওর খুড়তুতো ভাইটাকে কলকাতা পাঠাতে চায় পড়াশোনার জন্য। সেই ব্যাপারেই আপনার সঙ্গে ফোন করে কথা বলবে। ওর কাকার ছেলে পরেশকে? হ্যাঁ, খাঁ সাহেব বললেন। उसने कहा है পরেশের তো কোনো দোষ নেই, সে ওর ভাই, এইটুকু সুপ্রকাশ মনে রাখতে চায়। আমি ধীরে ধীরে মাথা নাড়লাম। সুপ্রকাশের কাকার 12 বছর আগে কোনো পসার ছিল না, অথচ দাদার নাম ডাক ক্রমেই বাড়ছিল। ঈর্ষা মানুষের সহজাত প্রবৃত্তি। উনি সম্ভবত কল্পনাও করতে পারেননি পরের কালগুমিরা এইভাবে মাসুল দিতে হবে। আজম খান বললেন, সত্যি মুখা? सच में बड़ा ही भयानक एक चीज है लाहिड़ी साहब, भयानक चीज। আমি জীবনেও ভুলবো না এই অভিজ্ঞতা, কবি নেই ভুলুঙ্গা। আমি একটা নিঃশ্বাস ছেড়ে বললাম, আর নখাস বাজারের কোন খবর আছে? সুপ্রকাশের কাকার একটাই ছবি আমার মোবাইলে ছিল, যেটা সেদিন ওদের বাড়ির দালানে তুলেছিলাম। সেটা আজম খানকে পাঠিয়েছিলাম কয়েকদিন আগে। ওই ছবিতে ওর কাকা ছাড়াও 2-4 জন সহকারী ছিল। আমি দেখতে চাইছিলাম ওদেরই কেউ গিয়ে নখাসে সেটা বিক্রি করে এসেছিল কিনা। হ্যাঁ হ্যাঁ, আজম খান বললেন। আপনি যে ছবি পাঠিয়েছিলেন সেটা দেখে ওই জেনানা চিনতে পেরেছে। আমি উত্তেজিতভাবে বললাম, সে কি, ওর কাকাকে? নেই। আজম খান একটু থেমে বললেন, দেওয়ালে যার ছবি ঝুলছিল তাকে, যে লোকটা এসে মুখাটা বেচে দিয়ে গিয়েছিল, তার সঙ্গে দেওয়ালের ওই ছবিটার নাকি হুবহু মিল আছে, হুবহু মিল। শুনছিলেন দেবারতী মুখোপাধ্যায়ের কলমে একটি ভয়ঙ্কর ভৌতিক কাহিনী, মুখামুখি। আজকের গল্প পাঠে দেবাঞ্জন, গল্পের সূত্রধার আমি ব্রতদীপ, অন্যান্য চরিত্রে প্রীতম, বর্ষা, অধ্যায়, পার্থ ও অভিক, সম্পাদনা এবং কাস্টিংয়ে সৌরভ, পরিচালনায় দেবারতী মুখোপাধ্যায়, ভিডিওর ভিজুয়াল এফেক্টসে সৌরভ, এডিটিংয়ে সায়র, পোস্টার ডিজাইনে কৃষ্ণেন্দু মণ্ডল। আমাদের গল্পটি ভালো লেগে থাকলে লাইক করে দেবেন আর শেয়ার করে দেবেন। কেমন হয়েছে কমেন্ট করতে একদম ভুলবেন না। আবার আসছি পরবর্তী এপিসোড নিয়ে। ও হ্যাঁ, পরবর্তী গল্পটি একটি দুর্ধর্ষ কাহিনী, স্পয়লার দিয়ে বিব্রত করব না। আবার আসছি আগামী শনিবার ঠিক সন্ধ্যা 8টা বেজে 27 মিনিটে, শুধুমাত্র দেবারতীর